মানে স্টার্টই হয় না, মানে সন্ন্যাসী সিস্টেম সব শুরু হচ্ছে এরকম জায়গা। তো একবার বিজয়দা একটা ইঞ্জিনিয়ারিং কলেজে লেকচার দেন, ব্যবস্থা সব পাকা, দাদা মঞ্চে বসে আছেন, দাদার পাশে এক পাশে বসে আছেন এই কলেজের প্রিন্সিপাল, সামনে সব প্রফেসর স্টাফ এবং স্টুডেন্টস, এবং সবাই জানে এসছে। আরেক পাশে বসে আছেন আরেকজন সন্ন্যাসী দাদা, তিনিও আন্ডার ট্রেনিং এ আছেন, তাকে আপনারা এখানে সিনিয়র নাম দিলে সবাই চেনেন, তিনিও নেই আছেন, বিজয়দাও নেই, তিনিও নেই। তো তিনি বিহার থেকে, অরিজিনালি বিহারের মানুষ ছিলেন, তো অতটা ভালো ইংরেজি বলতে পারতেন না, মানে তখনও ফ্লুয়েন্ট ইংরেজি বলতে একটু অসুবিধা হতো না, তাই জন্য বিজয়দার আন্ডারে ওনাকে রাখা হয়েছিল, যাতে থাকতে থাকতে ইংরেজি লেকচারগুলো শিখে যায়, সন্ন্যাসীকে একটু ইংরেজি করতে হয়। তো বিজয়দা বলতে উঠলেন, বলছে যখন আমি বলতে উঠলাম, বলতে উঠে 5টা কি 6টা সেন্টেন্স বলেছি, বলার পর হঠাৎ করে আমি লিকটা হারিয়ে গেল। কি বলেছিলাম, এই যে আমি কথাগুলো বলছি, আমাকে তো আগে ভাবতে হচ্ছে না যে এটা বলবো, মানে আমাকে লিকটা নিতে হচ্ছে, সবাই খেতে থাকে, এবং পরে কিটা বলবো সেটা আমাকে জানতে হচ্ছে, তবে কি বলা যায়। তো বলছি আমি কি দিয়ে শুরু করেছিলাম সেটাও ভুলে গেছি, মানে লিক এগোতে পারছি, আর কি বলবো সেটাও ভুলে গেছি। বলে আমার জানতে জানেন খুব প্রেস্টিজিয়াস করছিলেন, বলছে তত্তর করে ঘামতে শুরু করেছি। তো পাশে যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি জানতেন ইনি সুপণ্ডিত, তো তিনি বলছেন, তিনি ভাবলেন যে নিশ্চয়ই স্বামীজির শরীর খারাপ হচ্ছে, ঘেমে যাচ্ছেন, তত্তর করে জল টল খান, তারপর আবার বলবেন। তো বিজয়দা বলছেন, জানো তন্মানন্দ, সেদিন আমার বসে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথও ছিল না, তাই আমি চুপচাপ বসে গেলাম, বসে ভাবছি কি করে শুরু করবো, কিছুতেই মনে করতে পারছি না। তো পাশে যে যিনি স্বামীজি ছিলেন, আমি নাম, হ্যাঁ তিনিও নেই বললাম, তো প্রণানন্দা পাশে, তিনিও আন্ডারটেকিং ছিলেন। উনি বলছেন, দাদা আমি কি বলবো, আমি কি বলবো, তুই পারবে, দেখি দাদা চেষ্টা করো। তো প্রণানন্দজি উঠলেন বলতে, বিজয়দা বলছেন, জানো আমি যা ভেবে নিয়ে এসেছিলাম, যখন আমি ক্লাস নেবো বলে একটা ভেবে নিয়ে এসেছি, একটা নোট নিয়ে এসেছি, তো সেরকম প্রত্যেকে যেখানে যাই আমরা ভেবেই যাই, তো কি বলবো আজকে এই সভায়। তো বিজয়দা বলছেন, আমি যেটা ভেবে এসেছিলাম হুবহু কম্পিউটারে আজকাল বলে না কপি পেস্ট, ঠিক হুবহু কপি পেস্ট, বলে আমি যা যা ভেবে এসেছিলাম সবগুলো উনি গড়গড় করে বললেন। আমার তখন মনে হলো যে বাবা আমার কণ্ঠটাকে রোধ করলেন, করে আমার কণ্ঠটাকে ট্রান্সফার করলেন আরেক জায়গায়, এবং বাবা বললেন, বুঝিয়ে দিলেন যে তোর কোনো বুদ্ধি কাজ করে না, এটা আমার, আমি চাইলেই তুই এটা পারবি, নাহলে কারো কিছু পারবি না, এটা হলো ফ্যাক্ট। বাবা একদিন বলছিলেন, আরে এইটুকু একটা ছোট্ট ক্রেনিয়াম নিয়ে বসে আছিস, কিসের এত অহংকার, কিসের এত অহংকার। তো সেটাই বসে বসে ভাবছিলাম, ভাবলাম একটু গল্পটা বলি, কারণ প্রাউডে তো গল্প বলার জায়গা নেই, তো এবার তো অন্যভাবে শুরু হয় ক্লাসগুলো, সেখানে একটা গল্প শোনা। যাই হোক, তা আমাদের যেটা আগে প্রথমে জিনিসটা বুঝতে হবে, এটা যে অর্থনীতিটা কেন, এটা প্রথমে আমাদের জানতে হবে। বাবা এই সম্পর্কে বাবা একটা কথা বলছেন, বাবার একটা বইতে একটা কোটেশন আছে, বাবা বলছেন যে আমি যখন আনন্দমার্গ শুরু করেছিলাম, মানে আনন্দমার্গ সংগঠন শুরু করলাম, এবং তার যে বিধিনিষেধ গুলো, আনন্দমার্গের যে ডুজ এন্ড ডোন্টস গুলো যখন দেখতে যাচ্ছিলাম, তখন আমি ঠিক করেছিলাম আনন্দমার্গটাকে খুব, আনন্দমার্গের নিয়ম কানুন গুলোকে খুব কড়া করে তৈরি করবো, মানে খুব কঠোর ভাবে তৈরি করবো নিয়ম কানুন। কিন্তু আমি যখন সমাজের দিকে তাকিয়ে দেখলাম সমাজের মধ্যে অনেক অনুপপত্তি রয়ে গেছে, বাবারই কথা বলছি, শব্দটা অনুপপত্তি রয়ে গেছে, আর এইটাকে যদি দূর করতে হয় শুধু আনন্দমার্গ দিয়ে এটা সম্ভব নয়। তাই আমি, আর এটা যদি আমি দূর না করি, তাহলে বাবা বলছেন হাজার হাজার বছর ধরে মানুষ দুঃখ কষ্ট ভোগ করতে থাকবে, মানুষের প্রগতি হবে না, ফলে স্পিরিচুয়ালিটি মানুষ এগোতে পারবে না, এগোতে পারবে না। তাই আমি একটা নতুন দর্শন শুরু করলাম, সেই দর্শন দিলাম, সেই দর্শনের নাম রাউত দর্শন। এই দর্শন যদি আমি না দিতাম,
তাহলে বাবা বললেন যুগের পর যুগ ধরে শোষণ অবিচার সমাজে চলতেই থাকে। যে বাবা বললেন অন্নহীনকে অন্নহীনের অন্নের ব্যবস্থা করো, চিকিৎসাহীনের চিকিৎসার ব্যবস্থা করো, শিক্ষাহীনের শিক্ষার ব্যবস্থা করো। তারপর তাকে আধ্যাত্মিকতার কথা বলবে, তারপর তাকে সাধনা শেখাবে। অর্থাৎ সাধনাটাকে বাবা কোথায় রাখলেন? বাবার কোটেশন একদম, বাবার বইতে পড়ে দেখবেন। বাবা বলছেন আগে অন্নহীনের অন্নের ব্যবস্থা করো, চিকিৎসাহীনের চিকিৎসার ব্যবস্থা করো, শিক্ষাহীনের শিক্ষার ব্যবস্থা করো, গৃহহীনের গৃহের ব্যবস্থা করো বলবে, তারপর তাকে সাধনা শেখাবে। অর্থাৎ আমাদের কতটা বেশি প্রাপ্তের ব্যাপারে মানুষকে বলা দরকার। সেই জন্য বাবা বলেন যে একটা সুষ্ঠু সমাজ, বলে ভগবান সদাশিব এসেছিলেন, বাবা একদিন বলছিলেন ৭০০০ বছর আগে ভগবান সদাশিব এসেছিলেন। তিনি কোনো অর্থনৈতিক দর্শন দিয়েছিলেন? দিয়েছিলেন? দেন দরকারই পড়েন। কৃষ্ণ এসেছেন, তখনও কোনো অর্থনৈতিক দর্শনের দরকার পড়ে, কিন্তু বাবা যখন এলেন কিন্তু তখন সেই জন্য বাবা বলছেন একটা জিনিস দেখবেন, বাবার একটা ইয়ে রয়েছে যে একটা সুষ্ঠু সমাজ করতে গেলে বাবা বলছেন ৬টা জিনিস লাগবে। এই ৬টা জিনিস হলে তবে কি একটা সুষ্ঠু সমাজ, পূর্ণাঙ্গ সমাজ বলা হয়। আপনারা সবাই জানেন, তবু নতুন কেউ আছে, সেই জন্য আমি এটাকে একটু বলে যাচ্ছি, তাড়াতাড়ি করে করতে চাইছি। একটা হলো কি, একটা হচ্ছে আধ্যাত্মিক দর্শন। ৬টা কি লাগবে? উপাদান। ওই ৬টা জিনিস বললাম, উপাদান। একটা হলো আধ্যাত্মিক দর্শন, তাই না? ২ নম্বর হচ্ছে আধ্যাত্মিক অনুশীলন। অনুশীলন অনুশীলন মানে অভ্যাস, প্র্যাকটিস। বলছে সংস্কৃতে একটা শব্দ আছে, পুঁথিগত বিদ্যা পরহস্তগত ধনম। যে বিদ্যাটা পুঁথিতে আছে তার কোনো মূল্য নেই। বই আছে আপনার কাছে, এক গাদা বই কিনে রাখুন না, কি লাভ? আর পরহস্তগত ধনম, যে টাকাটা আপনার কিন্তু লোকের কাছে আছে, বিপদের সময় পাবেন না, এর কোনো মূল্য নেই। তো শুধু দর্শনটা জানলে হবে না, সেটা প্র্যাকটিস করতে হবে, অনুশীলন। হ্যাঁ, অনেক বেদ উপনিষদ পড়ে মানুষ জ্ঞানী হয়ে গেল, লাভ কিছু নেই তার। বাস্তব জগতে সে তো কিছুই প্র্যাকটিস করে না। সেই জন্য আনন্দ মার্গ লেস থিওরিটিক্যাল, মোর প্র্যাকটিক্যাল। দেন হচ্ছে সামাজিক অর্থনৈতিক দর্শন, যেটার নাম হলো প্রাপ্য। এরপরে কি দরকার? সামাজিক অর্থনৈতিক দর্শন। তারপরে কি দরকার? কি বলবো, সামাজিক চেতনা, সোশ্যাল অ্যাওয়ারনেস। সামাজিক চেতনা, সোশ্যাল অ্যাওয়ারনেস, অর্থাৎ সমাজটা বাবা এর জন্য কি দিয়েছেন? সবচেয়ে বড় জিনিস বাবা দিয়েছেন নব্য মানবতাবাদ, যার মধ্যে দিয়ে সামাজিক চেতনা গুলো মানুষের তৈরি হয়। তাহলে সমাজটা দাঁড়িয়ে আছে কিসের উপরে? পুরো ডগমার উপরে দাঁড়িয়ে আছে, পুরোটা ডগমা। মানুষের প্রগতির প্রথম কাঁটাটা হচ্ছে ডগমা, তাই না? সামাজিক চেতনা। ৩ নম্বরটা হ্যাঁ, সামাজিক অর্থনৈতিক দর্শন। আর ৫ নম্বর হচ্ছে শাস্ত্র। শাস্ত্র, ডুজ এন্ড ডোন্টস। শাস্ত্র মানে ডুজ এন্ড ডোন্টস, করণীয় অকরণীয়। কিন্তু বাবা বলছেন শাস্ত্রটা সবার জন্য হওয়া উচিত ছিল। শাস্ত্রটা কার? সমাজের জন্য। অর্থাৎ একটা সমাজ কিভাবে পরিচালিত হবে সেটাই শাস্ত্র বলবে, তাই না? একটা পরিবার, একটা সমাজ, একটা দেশ কিভাবে পরিচালিত হবে। বাবা বলছেন ভারতবর্ষের শাস্ত্র বা ভারতবর্ষের যে নীতিগুলো একদম উল্টো পাল্টা। বাবা একদিন বলছে, হ্যাঁ, শাস্ত্রটা হচ্ছে করণীয় অকরণীয়, চর্চর। হ্যাঁ, তো এই যে বাবা বলছেন যে বলে ভারতবর্ষের যে ইয়েটা রয়েছে, বাবা একদিন বলছেন যে দেখো কিরকম নীতি, দেখো আমাদের ভারতবর্ষের যে
বলে তুমি ভারতবাসী, তুমি গিয়ে কাশ্মীরে জমি কিনতে পারবে? পারবে? বিজেপি গভর্নমেন্ট আসার পর কিছুটা এ করছে, কিন্তু হ্যাঁ ওটা তো বলছি। এখন এই রিসেন্টলি একটা নিয়ম করছে, আমরা গিয়ে ট্রাইবাল জমি কিনতে পারবো না? ট্রাইবাল আমাদের জমি কিনতে পারবো? কিনতে পারছি? কিরকম দেশ? অরুণাচল আমাদের ভারতবর্ষেরই একটা অঙ্গ, সেটা অরুণাচল ভারতবর্ষেরই অঙ্গ, ভারতবর্ষের অঙ্গ। অরুণাচলে যেতে গেলে অরুণাচল লোক এখানে আসতে পারবে, কিন্তু এখান থেকে যে অরুণাচল যেতে হয় ইনারলাইট পারমিট লাগছে, মানে কোনো নিয়ম নেই। বাবা একদিন বলছেন যে জানিস দেখ কেমন নিয়ম ভারতবর্ষে, বলে একজন হিন্দু কটা বিয়ে করতে পারে? একটা বিয়ে করতে পারে হিন্দু একটা অনুযায়ী, কিন্তু মুসলিম কটা বিয়ে করতে পারে? তিনটে পারে। তো বলছে একজন জাজ, একজন পুরুষ, সে দুটো বিয়ে করেছে, ফলে তার স্ত্রী কেস করে দিয়েছে। আর জাজমেন্টে বসে কে আছে? একজন মুসলিম জাজ, যে তিনটে বিয়ে করেছে। বলছে বিচারটা কিরকম হচ্ছে দেখ। এই হলো ভারতবর্ষে, সে নিজে করছে তিনটে বিয়ে, সে বিচার করছে তুমি কেন একটা বিয়ে করছো। তো এই শাস্ত্রটা, এই জন্য বাবার যে শাস্ত্রটা, এটা আসলে কোথায় আছে? মেন বাবার এটাকে মেন কথায় কি বলা হয় না, চর্যাচর, ওই ডুজ এন্ড চর্য আর অচর্য, ডুজ এন্ড। এর একটা সুন্দর ইয়ে রয়েছে, আপনারা জানেন, অনেকেই জানেন, তবু শোনায়, নতুনরা অনেকেই আছে। যখন আমরা জানেন তো একটা আনন্দমার্গ একটা রিলিজিয়াস ডিনোমিনেশন পেয়েছি, ধর্মীয় স্বীকৃতি, এইটা সুপ্রিম কোর্ট থেকে আমরা পেয়েছি। এইটা কেউ পায় না, রামকৃষ্ণ মিশন পায়নি, ভারত সমাজ সংঘ পায়, আমরা পেয়েছি। তো যখন আমরা পেলাম, তখন আসলে ছিল তাণ্ডব কেসটা তাণ্ডব। আমাদের নিরঞ্জন দা মানে তখন দিল্লিতে ছিলেন, আমাদের এখানে আছে, তো তাণ্ডব কেস চলছে। তো তাণ্ডব কেসে যখন ইয়ে হলো, করতে করতে চলে গেল রিলিজিয়াস রাইট, অর্থাৎ তাণ্ডবটা আমাদের রিলিজিয়াস রাইট আমরা বলছি। তো রিলিজিয়াস রাইট মানে তাহলে রিলিজিয়াস সংগঠন কিনা সেটা প্রমাণ করতে হবে, বলে আনন্দমান করতে ধর্মীয় সংগঠনের প্রমাণ করতে হবে। তখন যে ব্যারিস্টার ছিলেন আমাদের, তার নাম ছিল VN তারকুন্ডে, ইন্ডিয়ার নাম করা ব্যারিস্টার। তিনি বললেন স্বামীজি কিছু ডকুমেন্ট দিন। তো ত্রম্বকেশ্বর তখন পিআরএস ছিলেন, এই বাবার এত বড় সব মোটা সব বই টই নিয়ে গেল, কিন্তু দূর এগুলো কোনো কাজে লাগে। তখন উনি ফিরে এলেন ফ্লাইটে করে কলকাতা, এসে বাবার কাছে লেক গার্ডেনে গেছেন। তো বলছে হ্যাঁ রামদাদা, আমার কাছে কি করতে এসেছিস? আমি কি ওকে যা লয়ারকে জিজ্ঞেস করুন, আমি কি করবো? কিন্তু বাবা যখন বলতেন না কোনো জিনিসে, তখন বোঝা যেত বাবা আবার ডাকবেন, কিন্তু এইটা যা ধৈর্য থাকবে সেই বাবাকে পেয়েছে। তো তম্বুসন্দ তো বুঝতেন, আর সর্বাত্মন্দ ছিলেন জিএস, সবাকে বলছে পরে বাইরে বসে আছে। কিছুক্ষণ পরে বাবা বলছেন, জিএস কেউ ডাকলেন, ডেকে বলছেন হ্যাঁ সর্বাত্মন্দ, এই ত্রম্বকেশ্বর হারামজাদাটা আছে না চলে গেছে? না বাবা বসে আছে। তো তম্বুসন্দ ছিল, হ্যাঁ বাবা, ও দরজা থেকে বের বলছে তুই কি বলছিলি? বলছে বাবা ওই তারকুন্ডে বলছে ওর মাথা কাজ করছে না, আমি তো সব বই তোমার নিয়ে গেলাম, কিন্তু বলছে যে এটাতে প্রমাণিত হয় না যে আনন্দমার্গ ধর্মীয় সংঘ। এমন একটা বই চাইছেন যেখানে লিখিত আছে। বাবা বললেন এইটা আবার কোন কি ব্যাপার, চর্যাচর্য নিয়ে দিয়ে দে। তো বলছে এইটুকু তো ছোটি বই, সেটা কি করে প্রমাণ করবে যে সেটা একটা ধর্মীয় সংগঠন? তারকুন্ডে পেয়ে বলছে ইয়েস, এইটাই ঠিক, এইটাই প্রমাণ। তো জাজ তো আমাদের তো রোমান স্ক্রিপ্টে লেখা আছে, তো জাজ বলছে এই যে কায়রা আছে না, ওইটাই ঠিক, মানে চর্যাচর্য বলতে পারছে না, কায়রা তো বলছে কায়রাটাই প্রমাণ হয়। তো রিলিজিয়াস ডিনোমিনেশন পেল, দিস ইজ চর্যাচর্য শাস্ত্র, ডুজ এন্ড ডোন্টস ওখানে বলা আছে। কিন্তু আনন্দমার্গীরা আপনারা খুব বুদ্ধিমান, কিরকম? চর্যাচর্যটা তো সমাজের জন্য না, তো ওখানে লেখা চর্যাচর্য তিনটে বই আছে না, ওখানে লেখা আছে এক জায়গায় যে বড় মাছ ছোট মাছ খাওয়ার একটু বলা আছে। বলছে বাবা চর্যাচর্য বলে গেছে, বাবা মাছ খেতে বলে গেছে, মানে এত বুদ্ধি আমাদের। আবার কেউ আবার কি করে, শ্রাদ্ধে অন্নপ্রাশনে ইয়েতে দুটোই, এটাও চালিয়ে দেয় ওটাও চালিয়ে দেয়, এগুলো ঠিক।
এগুলো নিয়ে সবচেয়ে বড় ফিল্ডে প্রবলেম শুরু হয়ে গেছে মার্কিদের। এই কথা বলবেন যে অ্যাকচুয়ালি বাবা বলছে না, নন কম্প্রোমাইজিং স্ট্রিক্টনেস উইথ ইস্টন আদর্শ। এইখানে এই ঘরে একবার আমার মনে পড়ে, এখানে বাবা নিয়ে, বাবা শরীর খুব খারাপ, জেল থেকে আসার বেশ কিছুদিন পরে বাবা শরীর ডিটোরেট করতে বললো। বাবা ফাস্টিং করছিল, তখন ফাস্টিং গুলো দিচ্ছে না, বা জেল থেকে আসার পর কিছুদিন পরে ফাস্টিং করছে। তো ডাক্তার বলছে ফাস্টিং বন্ধ করো, আর হবে না, 4টে করে ফাস্টিং করছে দুদিন। তো আমরা কি বাবাকে রিকোয়েস্ট করলাম যে বাবা তুমি ফাস্টিং করো না। বলছে না না আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, বাবার কখনো কোনো অসুবিধা নেই। তো বলছে বাবা ডাক্তার বলছে, শরীর ডিটোরেট করছে, ডাক্তার বলছে, তো ওনার কোনো এত স্ট্রিক্ট। তখন হঠাৎ করে কার মাথায় বুদ্ধি এলো, এসে বলছে যে বাবা তুমি তো সন্ন্যাসী নও, তুমি তো গৃহী। বলছে হ্যাঁ আমি তো গৃহী। বলছে বাবা তুমি তো গৃহীদের জন্য নিয়ম করেছো 2টো করে ফাস্টিং। বলে হ্যাঁ। তো তুমি যেহেতু গৃহী তুমি তাহলে 2টো করেই করো। তো বাবাকে অন্তত 2টো করে করলেও কিছু তো শরীরের উপর চোট কম পড়বে। তো বাবা বলে হ্যাঁ এটা তোরা ঠিক করেছিস, আমি 2টো করে করতে পারি। তো আমরা ভাবলাম চলো, 4টে থেকে 2টোতে নেমেছে, বেশ মুখ থেকে যে বেরোনো হচ্ছে। তখন বলছে আচ্ছা শোন শোন শোন, তোরা বলেছিস আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি একটা কথা তোদের জিজ্ঞেস করবো, আমি কি শুধু গৃহীদের গুরু না তোদেরও গুরু? বলছে না বাবা তুমি তো আমাদের গুরু। বলছেন বাবা, বলছে যে আমি জানি তোরা কোনোদিন কিছু বলবি না, কিন্তু কোনোদিন যদি কেউ বলে আমার গুরু 2টো করে ফাস্টিং করে, আমরা 4টে। সেই জন্য আমি অনেক ভেবে দেখলাম আমি 4টেই গুরু সব গেল। বাবা যে গুরু এত স্ট্রিক্ট ছিলেন, আমরা তার শিষ্য হয়ে, আমরা তার ছেলে মেয়ে হয়ে, আমি এই জন্য বলবো যে আমাদের কিছু কিছু নিয়মের ব্যাপারে একদম বাবা যেটা বলছেন নন কম্প্রোমাইজিং, কম্প্রোমাইজ করবেন, তবে কৃপাটা পাবে, আর কিছু। যাই হোক এটা আমার বিষয় না। দেন হচ্ছে গুরু। কালকে আজকে সকালবেলা ক্লাস হয়ে গেছে গুরু সম্পর্কে, তাই না? গুরু সম্পর্কে ক্লাস হয়ে গেছে না কালকে হয়নি? সর্বশান্ত কালকে হবে। তো তো একটা টপিক এবারে রয়েছে খুব ভালো, প্রকৃত গুরুকে। হ্যাঁ, তো সেই জন্য তো এখানে বাবা এখানে বলা হচ্ছে যে সমাজে যিনি হবে প্রসিকিউটর হবেন, যিনি হবে সমাজকে গাইড করবেন, তো সেটা এখানে বলা হচ্ছে। তো এই 6টা জিনিসের মধ্যে একটা কি বললাম, সেটা হচ্ছে অর্থনৈতিক দর্শন। তো বাবা এই 6টা জিনিস দিয়েছেন কি দেন? হ্যাঁ, বাবা এই 6টা জিনিস দিয়েছেন কি দেন? একটা আধ্যাত্মিক দর্শন দিয়েছেন কি দেন বাবা? হ্যাঁ দিয়েছেন তো। আরে হ্যাঁ বা না বলবে তো, মানে এমন করে চুপ করে আছে মনে হচ্ছে দিয়েছি কি দেয়নি, কনফিউশন কনফিউশন থাকলে বলবে। আধ্যাত্মিক অনুশীলন বাবা দিয়েছেন কি দেন? দিয়েছেন। সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাউড দিয়েছেন কি দেন? দিয়েছেন। সামাজিক চেতনা, তার জন্য বাবার এক গাদা বই আছে, তাই না? তারপরে শাস্ত্র বাবা দিয়েছেন, আর গুরু তো তিনি নিজে রয়েছে। একে দুই কি বললেন? হ্যাঁ প্রথম এক আর দুই, প্রথম আধ্যাত্মিক দর্শন, সামাজিক দর্শন, তারপরে 2 নম্বর আধ্যাত্মিক অনুশীলন, তারপর হচ্ছে সামাজিক অর্থনৈতিক দর্শন, সামাজিক চেতনা, শাস্ত্র, গুরু। এই 6টা। তো এই যে অর্থনৈতিক দর্শন, যেখানে আমি বললাম যে অর্থনৈতিক কাজটা কি আসলে, এটা জানলে ক্লাসটা নিতে এবারে বুঝতে সুবিধা হবে। না, অর্থনীতির কাজ হচ্ছে বাবার দৃষ্টিতে, বাবার সবচেয়ে বাবা যেটা বলছেন যে দেখুন আপনারা একটা জিনিস দেখবেন অবজার্ভ করে, আমি যখন এই ক্লাসটা তৈরি করছিলাম তখন আমি হঠাৎ করে মাইন্ডে এলো যে নোবেল প্রাইজ পেয়েছে 89 জন নোবেল প্রাইজ পেয়েছে অর্থনীতির উপরে। হ্যাঁ, অর্থনীতির উপরে কতজন নোবেল প্রাইজ পেয়েছে? 89 জন। প্রথম নোবেল প্রাইজ শুরু হয় 1969 এ অর্থনীতির উপর নোবেল প্রাইজ শুরু হয়েছে অনেক আগে, অর্থনীতির উপর নোবেল প্রাইজ শুরু করা হয়েছিল 1969। তো
দেখলাম যে 89 জন অর্থনীতির উপরে নোবেল প্রাইজ পেয়েছে। কোন কোন বাড়িতে 3 জন করে পেয়েছে, এক বছর 3 জন করে পেয়েছে। তো এতজন অর্থনীতিবিদ নোবেল প্রাইজ পেল, কিন্তু কেউ কি মিনিমাম গ্যারান্টি অর্থাৎ মানুষের ন্যূনতম চাহিদার পূর্তি কি করে ঘটবে তা কি কেউ বলেছেন? একজন নাম বলুন, তার কোনো সমাধান দিয়ে যেতে পেরেছে? অর্থাৎ অর্থনীতি বলতে বাবা এখানে খুব সুন্দর কথা বলছেন। বাবা বলছেন অর্থনীতি হচ্ছে কি না সাধারণ মানুষের বাঁচার সাধন যোগাবে। যে অর্থনীতি কি করবে, সাধারণ মানুষের সার্ভাইভ কি করে করবে, বাঁচবে কি করে, তাই না? সেটা হচ্ছে অর্থনীতি কাজ। 2 নম্বর কি না বাবা বলছেন প্রতিটি মানুষের জীবনের স্বাচ্ছন্দ্য, কমফোর্ট শব্দটা লিখবেন, কমফোর্ট বাবা লিখছেন, অর্থাৎ স্বাচ্ছন্দ্য কি করে আসবে। অর্থনীতির কাজ হচ্ছে মানুষকে স্বাচ্ছন্দ্য দেবে, তাই না? বাবা একটা কথা বলছেন যে আগে অন্যায়কে অন্যের ব্যবস্থা করো। তাহলে সাধনাটা কখন করবে? যতক্ষণ না স্বাচ্ছন্দ্য সে না পাচ্ছে, তাই না? একটা সময় মানুষ নিজেকে, নিজের অস্তিত্বের জন্য মানুষ এত লড়াই করতে হতো, মানুষ আধ্যাত্মিকতা কেন, মানুষ জ্ঞানের চর্চাই করতে হতো। মানে এনসিএফ টাইমে দেখেছি আমরা। তো এই কমফোর্টের ব্যবস্থা মানুষের ব্যবস্থা আছে কিরকম, একটা গ্রুপ অফ পিপলের জন্য কমফোর্টের ব্যবস্থা হচ্ছে। কারা? যারা প্রচুর পয়সার অধিকারী, এটাকে বলা হচ্ছে ক্যাপিটালিস্টিক সাইকোলজি, তাই না? সেই জন্য ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে অর্থনীতির প্রথম অর্থনীতিবিদ হিসাবে যার নাম প্রথম আসছে তার নাম হলো অ্যাডাম স্মিথ। অষ্টাদশ শতাব্দীতে অ্যাডাম স্মিথ তিনি একটা অর্থনৈতিক দর্শন দিয়েছিলেন। অর্থাৎ সারা পৃথিবীতে মূলত লিখে রাখুন 4টে অর্থনৈতিক দর্শন চলছে। একটা হলো ধনতন্ত্রবাদ বা ক্যাপিটালিজম, একটা হলো অর্থনৈতিক দর্শন বলতে একটা আছে আমরা কি পাচ্ছি ক্যাপিটালিজম বা ধনতন্ত্রবাদ। আরেকটা, এটা কে লিখেছেন? অ্যাডাম স্মিথ। আরেকটা কি হচ্ছে না কমিউনিজম বা সমাজতন্ত্র, এটা কে লিখেছেন? কার্ল মার্কস। এবং কার্ল মার্কস কে নয়, তার সঙ্গে যে ছিলেন অ্যাঙ্গেল ছিল, দুজনে মিলে এটা করেছিলেন, অ্যাডাম স্মিথ আর ছিল। তো ওরা দাস ক্যাপিটাল, যেটা ওটা ছিল দাস ক্যাপিটাল। কার্ল মার্কস এবং অ্যাঙ্গেলের মিলিতভাবে এটা তৈরি করেছিলেন ওনারা, দাস ক্যাপিটাল বা কমিউনিস্ট ম্যানিফেস্টো। বইও আছে, হ্যাঁ বই আছে। আচ্ছা, আরেকটা অর্থনীতি সমাজে চালানো হয়েছে, সেটার নাম হলো মিক্সড ইকোনমি, মিশ্র অর্থনীতি। মেজর যেগুলো বলছি তার মিশ্র অর্থনীতি। আর একটা যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ট্রাম্প, তাই না? এই 4টেই মেন আলোচনা আমরা করব। তো এখন বাবা যেটা বলছেন, এই যে বাবা না মানে যে অ্যাডাম স্মিথ যেটা বলছে, এটা একটা জিনিসটা জেনে রাখবেন, খুব কিরকম মানুষকে বোকা বানিয়েছিল অ্যাডাম স্মিথ, কি করে বোকা বানিয়েছে মানুষ। অ্যাডাম স্মিথ বলছে যে মানুষের মধ্যে একটা ট্রেন্ড, হ্যাঁ মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, সেটা কি না মানুষ আত্মসুখ তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে। মানুষ কিসের উপর দাঁড়িয়ে আছে? আত্মসুখ তত্ত্ব। আত্মসুখ মানে এখানে কেউ আছে দাদা আমাকে একটু দুঃখ দেবেন, সবাই সুখ চান, আত্মসুখ, তাই না? এই আত্মসুখের জন্য আমরা সবকিছু করছি, সবটাই করে আত্মসুখের থেকে ওইখানে করে তুলেছে, ডিপলি ভেবেছে। এবং আত্মসুখের জন্য মানুষ কি করছে? আরেকটা শব্দ লিখে রাখুন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ সার্ভাইভ করতে গেলে যে যার সামর্থ্য আছে, যার ক্ষমতা আছে, সেই সার্ভাইভ করবে। প্রাকৃতিক নিয়ম তত্ত্ব অনুযায়ী কি হচ্ছে, হ্যাঁ এই যে বিজ্ঞানে একটা শব্দ আছে অভিব্যক্তি, অভিযোজন অভিব্যক্তি। এটাতে কি হচ্ছে, যারা
এই সার্ভাইভ করতে না পারবে, তারা পৃথিবী থেকে সেই সব জীবজন্তুগুলো কি হয়েছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, তাই না? বহু গাছপালা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, এটা বিজ্ঞান বলছে। ওইটা ওখান থেকে তুলেছেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। অর্থাৎ সার্ভাইভ করতে গেলে তাকে কিন্তু এ করতে হবে, ফাইট করতে হবে। তো দুটো জিনিস বললাম, একটা কি বললাম, মানুষ আত্মসুখ তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে, আরেকটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলছে, ফিটেস্ট হয়ে গেল। এখন উনি বলছেন যে কিরকম না, মানুষকে যদি একটা মানুষকে যদি মানুষ যদি 100টা রুটি তৈরি করে, হ্যাঁ, একটা ব্রেড তৈরি করে, তাহলে এই ব্রেডটা সে যদি মানুষের মধ্যে বিক্রি করে, তাহলে কি হবে না, 100 জন মানুষ এই ব্রেডটা খেয়ে বেঁচে যাবে কি বেঁচে যাবে? তাহলে একটা সেবা হলো, আর সেও বেঁচে যাচ্ছে, তারও পেট চলছে, আর তার প্রোডাকশন থেকে 10টা মানুষ 100টা মানুষ বেঁচে গেল। আবার যদি কোন লোককে 1000টা ওষুধ তৈরি করতে দেওয়া হয়, কোন একটা ওষুধ সে তৈরি করছে, 1000 পিস ওষুধ তৈরি করছে, তাহলে এই ওষুধটা খেয়ে 1000 জন রোগী সে কি করবে? সে বেঁচে যাবে, বেঁচে যাবে কি বেঁচে যাবে? এটা খারাপ কি খারাপ? ভালো জিনিস তো। এটা না হলে হবে কি করে, বাঁচবে চলবে কি করে? এটা উনি বুঝাচ্ছে, ক্যাপিটালিস্টিক ফিলোসফি এটাই বলছে। তো সেই জন্য কি করতে হবে, ওকে ফ্রিডম দাও। তাহলে লিখে রাখুন, অর্থনৈতিক ক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে স্বাধীনতা দাও, কিরকম না, যত খুশি সে প্রোডাকশন করুক, যত খুশি সে প্রোডাকশন, তাতে কি হবে, মানুষের মধ্যে দুটো কাজ হবে। একটা কি হবে, এই প্রোডাকশন করতে গেলে যারা শ্রমিক তারা কাজ পাবে, কর্মসংস্থান হবে। আর কি হবে, এইখান থেকে যে প্রোডাকশন গুলো হবে সেগুলো সাধারণ মানুষের সেবার কাজে লাগবে। লোকে দেখলো, আরে এ তো দারুণ জিনিস। অ্যাডাম স্মিথ যে এটা দিয়েছিলেন সেটা নাম কি হচ্ছে, লেজা ফেয়ার। তো ওখানে এটা বলছে, তো দারুণ জিনিস, মানুষ অ্যাকসেপ্ট করে নিল। শুরু হলো শিল্প বিপ্লব ইংল্যান্ডে, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়ে গেল। অর্থাৎ মোর ইন্ডাস্ট্রি তৈরি করো, যত বেশি ইন্ডাস্ট্রি তৈরি করতে পারো। কিন্তু এর একটা হলো কি, এইটা একটা কি হলো, কম্পিটিশন শুরু হলো। সবাই চুপ করে থাকবে নাকি, বলছে আমিও করবো, সবাই করবে। কিন্তু এই যে দৌড়, এই দৌড়ে সাকসেস হলো কারা না, লিখে রাখুন, যাদের কাছে 4টে জিনিস আছে। একটা কি, আমি যে বলছি কোনো বস্তি করে অসুবিধা হলে আমাকে বলবেন, আমি রিপিট করে দেবো। আমি যতটা সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। 4টে জিনিস লাগবে এই দৌড়ে, ঠান্ডা মাথায় ভেবে দেখো কি লাগবে না, বিজনেস করতে গেলে কিন্তু বিজনেস নাকি ক্যাপিটাল লাগবে কি লাগবে, অর্থাৎ লিখে রাখুন, প্রথম নম্বর, যার কাছে মূলধন আছে বেশি, সেই দৌড়ে বেশি এগোতে পারবে। মূলধন মানে টাকা, সম্পত্তি। 2 নম্বর কি, তাহলে একটা হলো কি মূলধন, তাই না, মূলধন। 2 নম্বর কি, যার কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা আছে, প্রশাসনিক দক্ষতা বাংলায় বলে। অর্থাৎ খালি টাকা থাকলে হবে না, কি করে ইন্ডাস্ট্রিটাকে চালাবো, প্রোডাকশন কি করে করব, লেবার কন্ট্রোল কি করে করব, হ্যাঁ, প্রশাসনিক দক্ষতা। তাহলে প্রশাসনিক দক্ষতা একটা চাই, দক্ষতা। 3 নম্বর কি না, যার কাছে সস্তায়, মানে যার কাছে খুব ইজিলি অ্যাভেলেবল আছে, কি বলবো, সম্পদ আছে। প্রোডাকশন করতে গেলে তো একটা কোনো জিনিস থেকে তৈরি করতে হবে। তো ধরুন আলু তৈরি হবে, তো আলুটা যদি আমাকে, ইন্ডাস্ট্রিটা যদি তৈরি হয় মানে কি বলবো আসামে, আলুটা প্রোডাকশন হচ্ছে বর্ধমানে আর হুগলিতে, এখান থেকে আলুটাকে বইতে ক্যারিং কস্ট বেশি পড়বে কি পড়বে না, তাই না? তাহলে এটা কি হচ্ছে, তারপর অসুবিধা হয়ে যাবে। কিন্তু যদি যেখানে প্রোডাকশনটা যেখানে বেশি হচ্ছে, অর্থাৎ সম্পদটা যেখানে বেশি আছে, সেইখানে প্রোডাকশন করতে সুবিধা কি কঠিন, সম্পদটা আছে। সম্পদ যেহেতু কাছে পাওয়া যাচ্ছে, তাহলে সস্তায় সম্পদগুলো পাবে সে। তাহলে লিখে রাখুন, সস্তায় সম্পদ 3 নম্বর, সে জিতে যাবে।
আর লাস্টলি কি, সস্তায় শ্রমিক। 4 নম্বর, লেবার তো লাগবে না, নিজের কাজ তো করবে না, লেবার দিয়ে কাজ করাবে, শ্রমিকটা যাতে সস্তায় পাওয়া যায়। চিপ লেবার। আপনারা দেখবেন কিছুদিন আগে যখন লকডাউন ঘোষণা হলো কি না, হ্যাঁ, এই সস্তায় শ্রমিক এই বাংলা, বিহার, আসাম এইসব জায়গা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক ব্যাঙ্গালোর, দিল্লি, বোম্বে এইসব জায়গায় কাজ করতে গেছিল, ঠিক কি না, উত্তরপ্রদেশ কাজ করতে গেছিল, এবং পরে লকডাউন হওয়ার পর না খেয়ে মারা যায়। রাস্তায় হাঁটছেই তো হাঁটছে, কি অবস্থা তাদের অবস্থা। সস্তায় শ্রমিকের, জানেন তো, এদেরকে সামান্য পয়সায় কাজ নেওয়া হয়, আর যেই মাত্র তারা বিপদে পড়লো কোম্পানি কিন্তু মুখটা ঘুরিয়ে দিল, দেখলো না। তো এই যে ক্যাপিটালিস্টিক সাইকোলজি, এটাই বলে। সেজন্য এখানে বলা হচ্ছে যখন এইভাবে গড়ে উঠতে শুরু করলো, ক্যাপিটালিস্টিক সাইকোলজিতে লিখে রাখুন দুটো জিনিস থাকে ক্যাপিটালিস্ট সাইকোলজি। একটা কি, মোর অ্যান্ড মোর প্রোডাকশন, বেশি থেকে বেশি উৎপাদন, মোর অ্যান্ড মোর প্রোডাকশন, বেশি থেকে বেশি উৎপাদন। আর 2 নম্বর কি থাকে, মোর অ্যান্ড মোর প্রফিট, বেশি থেকে বেশি কি বলবো, মুনাফা, ফায়দা, তাই না, মোর অ্যান্ড মোর প্রফিট। এইটা করতে গিয়ে কি তখন কি করবে, সে চেষ্টা করবে এই প্রফিটটা করার জন্য আর প্রোডাকশনটা বাড়ানোর জন্য। প্রোডাকশন বাড়লে প্রফিটও বেশি বাড়বে। এইটার জন্য সে কি করবে, লেবারকে কি করবে, সস্তায় লেবার কেনার চেষ্টা করবে, সস্তায় মাল কেনার চেষ্টা করবে, আর কি করবে না, লেবারের উপর প্রেসার ক্রিয়েট করবে। 8 ঘন্টা জায়গায় 10 ঘন্টা কাজ না করলে বের করে দেবে, ছাঁটাই করে দেবে। এবং তার রেজাল্ট কি হয়ে গেল, লেবারকে পশুর মতন খাটানো হলো, এবং বাইরে বেড প্যান, মানে কি বল, ডেথ প্যান রাখা হতো। লিখে রাখো, ডেথ প্যান। ডেথ প্যান মানে কেউ মারা গেলে সেখানে ফেলে দাও। কোম্পানির বাইরে, ইন্ডাস্ট্রির বাইরে ডেথ প্যান, হ্যাঁ, অর্থাৎ মৃত কুকুর বিড়াল মরে গেলে যেমন ফেলে দেওয়া হয় না, আমাদের ডাস্টবিন গুলো আছে না বাইরে, আবর্জনা গুলো ফেলে দিই, সেরকম ওই রকমই তাকে মানুষকে ট্রিট করা হলো ওই ডেথ প্যানে। অর্থাৎ কোম্পানিতে কাজ করতে করতে তার মারা গেল, কিছু হয়ে গেল, পেনে ফেলে দাও। এইটা দেখে মানুষের মধ্যে বিদ্রোহ শুরু হলো, এবং এই বিদ্রোহের জন্য কি হলো, কিন্তু বিদ্রোহটা কেউ সামনে আসতে পারলো না, লুকিয়ে লুকিয়ে প্রথম শুরু হলো, কারণ গেলে চাকরি চলে যাবে, খেতে পাবে না। তখন কি হলো না, মানুষ নতুন পথের নিশানা মানে খুঁজতে শুরু করলো, এবং সেই সময় কার্ল মার্কস তিনি এবং এঞ্জেল এগিয়ে এসে বললেন না, এটা অন্যায় হচ্ছে। তখন তিনি একটা লিখলেন কমিউনিজম। হ্যাঁ, সেখানে কি বলা হচ্ছে না, শ্রেণীহীন সমাজ। লিখে রাখুন, কমিউনিজম কি বলছে, মানে ক্যাপিটালিস্টের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল, বেশি যাবো না, কারণ মূল ক্লাসে ঢুকতে হবে। কমিউনিজমে কি বলা হচ্ছে না, শ্রেণীহীন সমাজ। শ্রেণীহীন সমাজ মানে এখানে কোনো ভেদ ভাবনা থাকবে না, শ্রেণীহীন সমাজ, তাই না। কার্ল মার্কস কি বলছেন, কার্ল মার্কস বলছেন যে ইন্ডিভিজুয়াল প্রপার্টি, ইন্ডিভিজুয়াল যে প্রপার্টি আছে এটাই সমস্যার কারণ। অর্থাৎ কোনো ইন্ডিভিজুয়াল প্রপার্টি থাকবে না, কোনো মানুষের ইন্ডিভিজুয়াল প্রপার্টি থাকবে। তাহলে কি হবে না, সবাই সমান, ইকুয়াল। বাবা আমাকে কিছুদিন এই, এবং সেইটা যখন বললেন, এই বলার পর এটা কিন্তু মানে কার্ল মার্কস সেখানকার মানুষ সেখানে কি হলো না, জার্মানের এটা প্রতিষ্ঠা লাভ করলো না, এটা কোথায় লাভ করলো না, কার্ল মার্কস চলে যাওয়ার বহু বছর পরে। কার্ল মার্কস মারা গেল 1884 কার্ল মার্কস মারা যায়। আর কিন্তু তার বহু বছর পরে 1917 সালে রাশিয়াতে
যার যার যে মানে সমাজ মানে রাজতন্ত্র ছিল তার অবসান ঘটিয়ে লেনিন কি করলেন, পাওয়ারে এলেন, কমিউনিজমকে পাওয়ারে আনলেন। কোন সালে? 1917, তাই না? কোথায়? রাশিয়াতে। এবং এই রাশিয়া কি করলো, পরবর্তীকালে আরো কতগুলো দেশকে মিলিয়ে সোভিয়েত রাশিয়া তৈরি করলো। তো বাবা আমাকে একবার পাঠিয়েছিল কিছু দিনের জন্য, আমি ওখানে কাজ করেছিলাম। তো যখন রাশিয়া বা কমিউনিস্টের কান্ট্রিগুলো কাছে জায়গায় ঘুরলাম, তখন কি হচ্ছে, ওই গ্লাসনোস্ট পেরেস্ট্রোইকা শুরু হয়েছে গর্বাচপের, হ্যাঁ, তো সেই জন্য ওপেন হয়ে যাচ্ছিল আস্তে আস্তে করে, ভাঙন হচ্ছিল। সেই সময়টা আমি ঢুকেছি, তো ঘুরে দেখলাম যে কি ধরনের শোষণ, চরম শোষণ। কিরকম কমিউনিস্ট সিস্টেমটাকে আমি কিছুটা দেখতে পেয়েছিলাম চোখে। যেমন দেখেছেন না, গরুর খোয়ার হয়, দেখেছেন গরুগুলো যেখানে রাখা হয়, তাই না? সেটা কিরকম হয় না, দুদিকে নালা থাকে, খাবার দেওয়া হয়, দুদিক থেকে গরুগুলো সিমেন্ট মধ্যে দিয়ে খায়, এ তাকে ঠেলে দিচ্ছে, ও তাকে ঠেলে দিচ্ছে। তো কমিউনিস্ট সিস্টেমটা মানে কি না, ওরকম ইকুয়াল, সবার সমান, ওরকমই করে একটা জায়গা আছে, বিরাট মার্কেট, ওখানে সবাই যাবে, সবার ধার্য ঠিক করা আছে, কে কত পাবে, বাস ওইটা পেয়ে যাবে, নিয়ে চলে, আর কিচ্ছু বলার নেই, করার নেই, কিচ্ছু নেই। এ মাসে আপনাকে বলা হলো গম রুটি খেতে হবে, তো রুটি খাও, ইচ্ছে হলে না দুটো ভাত খাবো না, এবার যেটা দেওয়া হতো এটা, মানে কুকুর বিড়ালের মতো জীবন, মানুষের পুরো স্বাধীনতা ছিল। তো কমিউনিজম এসে গেল, কিন্তু কমিউনিজমের সর্বহারা পলিটেরিয়েট, এটাকে লিখে শব্দটা লিখুন, পলিটেরিয়েট। পলিটেরিয়েট মানে হচ্ছে শ্রমিকদের বলা হচ্ছে পলিটেরিয়েট। এই পলিটেরিয়েটের যারা নেতা হয় তারাই আসলে মেন শোষক নেতা। এই পলিটেরিয়েটের পরিচালনা যারা করছে, সেই জন্য কার্ল মার্কস কি বলছেন, প্রাইভেট প্রপার্টি ইজ দ্য অবস্ট্রাকল, ওইটাই সমস্যা, তাই না? তো উনি এ করে দিলেন। রেজাল্ট কি হলো না, কমিউনিজম কি হলো, মানুষের এখানে কোনো ইনসেন্টিভ ছিল না। লিখে রাখুন একটা শব্দ, কমিউনিজমের মধ্যে কোনো ইনসেন্টিভ। ক্যাপিটালিজমে ইনসেন্টিভ কার? ইনসেন্টিভ মানে অনুপ্রেরণা, তাই না? মানুষ যে কাজ করে, এই যে আপনার এখানে এসেছেন, খুব ভালো ভালো খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে বলে এসেছেন, ইনসেন্টিভটা কি এখানে? বাবার কথা দুটো শুনুন, তাই না? বাবা সম্পর্কে জানবো, দ্যাট ইজ দ্য ইনসেন্টিভ। এটা হচ্ছে সবচেয়ে ভালো ইনসেন্টিভ। তো মানুষ যা কিছু করে সব ইনসেন্টিভ, তাই না? তো এই যে অনুপ্রেরণা, কমিউনিজমে ক্যাপিটালিজমে অনুপ্রেরণা কার আছে না, যারা পয়সা যার আছে, যে ব্যবসায়ী, অর্থাৎ ক্যাপিটালিস্টরা অনুপ্রেরণা পাচ্ছে, বাকিদের অনুপ্রেরণা নেই। আর কমিউনিজমে কাদের অনুপ্রেরণা আছে? শ্রমিক শুনতে লাগে, কিন্তু শ্রমিকদের কোনো অনুপ্রেরণা, ওটা শুনতে লাগে, ওটা বাবা বলছেন একটা স্লোগান, একটা বেশ শুধু গাল ভরা স্লোগান, তাই না? তাই কমিউনিজম টিকলো, সোভিয়েত রাশিয়া থেকে কমিউনিজম বিচ্যুত হয়ে গেল। এর পিছনে কারণ কি না, আমি ক্লাসটাকে একটু শর্ট করছি, এটা অনেকগুলো লম্বা ক্লাস ছিল। রবীন্দ্রনাথের একটা চিঠি আপনারা লিখে রাখেন। রবীন্দ্রনাথ গেছিলেন রাশিয়া, রবীন্দ্রনাথ রাশিয়া থেকে ফিরে এসে একটা চিঠি লিখেছিলেন, রাশিয়ার চিঠি। ওখানে রবীন্দ্রনাথ কি বলছিলেন, কোটেশনটা লিখে রাখতে পারেন, কাজে দিতে পারে আপনাদের। সমষ্টির প্রতি ব্যষ্টির উপেক্ষা, লিখুন, সমষ্টির প্রতি ব্যষ্টির উপেক্ষা ক্রমশই বেড়ে উঠেছিল বলে আবার বলে দিই, সমষ্টির প্রতি ব্যষ্টির উপেক্ষা, হ্যাঁ বলে লিখলে খুবই ভালো হয়, কিন্তু সময়টা চলে যাবে আর কি, আমাকে তো বাংলা 2 ঘন্টা শেষ করতে হবে। আমার আপত্তি নেই, আমি আরো 2 ঘন্টা পর্যন্ত ক্লাস তখন করে দিই। সমষ্টির প্রতি ব্যষ্টির উপেক্ষা করতে পারছেন? ক্রমশই বেড়ে উঠেছিল
বলেই সমষ্টির দোহাই দিয়ে আজ বেষ্টিকে বলি দেবার আত্মঘাতী প্রস্তাব উঠেছে। হয়ে গেছে, বুঝতে পারে? প্রস্তাব উঠেছে, লিখেছেন? আচ্ছা, আরো আছে, আর 2 লাইন আছে, লিখবে। প্রস্তাব উঠেছে, তাই না? এরপর বলছেন সেই বেষ্টি বর্জিত সমষ্টি, সেই বেষ্টি বর্জিত সমষ্টি সমষ্টির অবাস্তবতা কখনোই মানুষ চিরদিন মেনে নেবে না, সইবে না, ঠিক আছে? মানুষ চিরদিন সইবে না। রবীন্দ্রনাথ বলছেন বেষ্টিকে বৈতরণী পার করে দিয়ে সমাজ রক্ষা করবে কে? সমাজ রক্ষা করবে কে? রবীন্দ্রনাথ কোশ্চেন করে দিয়েছে। ব্যাপারটা কি হলো না, রবীন্দ্রনাথ বলছেন যে বেষ্টির প্রতি সমষ্টির উপেক্ষা ক্রমশই বেড়ে উঠেছিল বলে, ভালো করে জিনিসটা বুঝুন, বেষ্টির প্রতি সমষ্টির উপেক্ষা আমি বলছি এখানে কি বলছি, সমষ্টির প্রতি বেষ্টির উপেক্ষা, অর্থাৎ ক্যাপিটালিস্টিক সাইকোলজিটা কি ছিল? কাউকে দেখবো না, আমি নিজে বাঁচবো। এটা হলো কি সমষ্টির প্রতি বেষ্টির উপেক্ষা। বেষ্টি তাকে উপেক্ষা করলো, তার রেজাল্ট কি হলো না সমষ্টির দোহাই দিয়ে বেষ্টিকে বলি দেওয়ার প্রয়াস, অর্থাৎ অবহেলা করে আর কি। তো কে এলো? কমিউনিজম এসে গেল। তো এটা রবীন্দ্রনাথ কত সুন্দর সাহিত্যিক ভাষায় ক্যাপিটালিজম কমিউনিজম বলে দিয়েছে। বলি দেওয়ার আত্মঘাতী প্রস্তাব, আচ্ছা সমষ্টিকে বেষ্টিকে বলি দেওয়ার আত্মঘাতী প্রস্তাব উঠেছে। আত্মঘাতী প্রস্তাব বলছে এই যে সমষ্টিকে বাঁচাতে গিয়ে বেষ্টিকে বলি দেওয়া আত্মঘাতী প্রস্তাব উঠেছে। সেই বেষ্টি বর্জিত সমষ্টি অবাস্তবতা কখনই মানুষ চিরদিন সইবে না। এই যে বেষ্টি আর সমষ্টির মধ্যে যে ডিফারেন্সটা মানুষ বলছে কোনোদিন অ্যাকসেপ্ট করবে না, কোনো না,
দেশটিকে বৈতরণী পার করে, বৈতরণী মানে বিদায় করে দিলাম, দেশটিকে মানে এক একজন ইন্ডিভিজুয়ালকে, মানে ক্যাপিটালিস্টদের, মানে যাদের একটু ইয়ে রয়েছে তাদেরকে বিদায় করে দিয়ে সমাজকে রক্ষা করবে কে? আসলে কতটা রবীন্দ্রনাথ দেখুন সেই সময় গিয়েও পর্যন্ত তিনি বুঝে গেছেন যে কি ভয়ঙ্কর অবস্থা, যে কারণে সোভিয়েত রাশিয়া ভেঙে পড়ল। আর এদিকে আপনারা দেখেছেন যে 1929 সাল থেকে আমেরিকার মতন যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, যেগুলো ক্যাপিটালিস্ট কান্ট্রি, সেখানেও ধস নামলো, সেখানে ডিপ্রেশন আসতে শুরু করলো। হ্যাঁ, ডিপ্রেশন মানে অর্থনৈতিক মন্দা, অর্থাৎ টাকা রয়েছে মানুষ কিনতে পারছে না, মার্কেটে ডেটলক এসে গেছে, কারণ পয়সাটা এগুলো ক্লাস অনেক লম্বা। ডিপ্রেশন মানে হচ্ছে মানুষের হাতে, একটা লিমিটেড গোষ্ঠীর হাতে টাকা এসে গেছে, মার্কেটে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, মানুষ কিনতে পারছে না, এরকম। তো এইরকম একটা জায়গায় মানুষ দাঁড়িয়ে গেল কোথায়? একদিকে ক্যাপিটালিস্টিক জায়গায় মন্দা, আর এদিকে কমিউনিজমের কি হলো? ডেটলক আসছে, মানুষ অ্যাকসেপ্ট করতে পারছে না। সেই জন্য তখন কি করলো না, মাও সেতুং পর্যন্ত, মাও সেতুং কমিউনিস্ট নেতা বলা হয়, সে তখনই বললো ইন্ডিভিজুয়ালকে গুরুত্ব দিতে শুরু করলো। লিখে রাখো, মাও সেতুংয়ের 3টে উক্তি লিখে রাখো। হ্যাঁ, মাও সেতুং চীন দেশে। তিনি কি করলেন? তিনি ওপেন করে দিলেন কিছুটা। তিনি কি বললেন? কার্ল মার্কস কি বলছেন? ইন্ডিভিজুয়ালের কোনো গুরুত্ব নেই। মার্কস কি বলছে? মাও সেতুং কি বলছে না, গণতান্ত্রিক অর্থনীতির উদ্দেশ্য হলো, গণতান্ত্রিক অর্থনীতির উদ্দেশ্য হলো জনসাধারণের জীবনযাত্রার মানকে উন্নয়ন করা। হ্যাঁ, মাও সেতুংয়ের উক্তিটা দেখুন কি সুন্দর, বলছে গণতান্ত্রিক অর্থনীতির উদ্দেশ্য হলো কি না, জনসাধারণের জীবনযাত্রার মানকে উন্নয়ন করা। জনসাধারণের জীবনযাত্রার মানকে উন্নত করা। এক নম্বরে কি বললেন? গণতান্ত্রিক অর্থনীতির উদ্দেশ্য হলো জনসাধারণের জীবনযাত্রার মানকে উন্নত করা। অর্থাৎ তাহলে অর্থনীতি, যেটা নিয়ে আমি একটু আগে বলেছিলাম, অর্থনীতির কাজটা কি না, জীবনযাত্রার মানকে উন্নত করা জনসাধারণ। এইবার তিনি 2 নম্বর পয়েন্টে কি আসছেন? বেসরকারি পুঁজিবাদী অর্থনীতির অবাধ বিকাশ সুনিশ্চিত করা। বেসরকারি মানে তাহলে ইন্ডিভিজুয়ালকে গুরুত্ব দিয়ে দিল। বেসরকারি মানে সরকার, ক্যাপিটালিজমটা কি সবটাই কার হাতে থাকবে? সরকারের হাতে থাকবে। এখানে তিনি কি বললেন না, বেসরকারি পুঁজিবাদী নীতির অবাধ বিকাশকে সুনিশ্চিত করা। এটা দ্বিতীয়। অর্থাৎ তারা বেসরকারকে অ্যাকসেপ্ট করে নিল। বুঝা গেল? চলবে না দেশ। হ্যাঁ, এই কনসেপ্ট দেশজনের বুঝতে পারছি প্রথম কমিউনিস্ট চায়না, তারপর দেশজক না। এই উক্তিটা মাও সেতুং, এটা কোটেশন আমি এদিকে নিয়েছি। মাও সেতুং
আচ্ছা 3 নম্বরটা কি বলছে, লাস্ট কি বলছে, সৎ পথে অর্জিত সমস্ত সম্পত্তি রক্ষা করা। 3 নম্বর কি বলছে, সৎ পথে উপার্জিত অর্জিত সমস্ত সম্পত্তি রক্ষা করা। এখানে দেখুন কন্ট্রাডাক্টরি এসে গেল কমিউনিটি, অর্থাৎ সৎ পথে উপার্জিত, অর্থাৎ যেভাবে উপার্জিত করবে সেটা যদি সৎ পথে হয় তাহলে গভর্নমেন্ট তাকে বাধা দেবে। কিন্তু কমিউনিজমে কিন্তু উপার্জনের কোনো জায়গাই নেই, সঞ্চয়ের কোনো জায়গাই নেই কমিউনিজমে। কিন্তু মাও সেতুং বুঝলো যে এটা এইভাবে দেশ চলে না। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি, কমিউনিজমের যে নীতিটাকে মানুষ ছুঁড়ে ফেলে, যা আমরা দেখেছি। এইরকম একটা জায়গায় তখন মানুষ কি হলো, এলো মিশ্র অর্থনীতি, তাড়াতাড়ি মিশ্র অর্থনীতি, যেটা একটু আগে বলেছি, তাই না? মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি। এই মিক্সড ইকোনমিটা কি, এটা বুঝে নিলে বাস প্রাউড ঢুকে যাবে। বাস হ্যাঁ, ক্যাপিটালিজম গেল, কমিউনিজম বুঝলাম তো, মানুষ দুটোকে ছুঁড়ে ফেলে দিল। তখন একটা নতুন অর্থনীতি সমাজে এসে গেল, তার নাম হলো মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি। মিশ্র অর্থনীতি মানে কি জানেন? বাবা এখানে একটা সুন্দর কথা বলছেন, এটাকে কি বলা হতো, বাবা কি বলেছেন, সোনার পাথর বাটি। লিখে রাখো, কি বলেছেন, সোনার পাথর বাটি। সোনার পাথর বাটি মানে কি? পাথর বাটি সোনার হয়? হয় পাথরের হবে, না সোনার হবে রে বাবা, যে কোনো একটা হবে, সোনার পাথর বাটি। বাবা বলছেন মিক্সড ইকোনমিটা হচ্ছে, না বাবার নাম দিলেন সোনার পাথর বাটি। পাথর বাটির উপরে সোনার তাও হয় না, যে কোনো একটাই হবে, ওটা দুটো হয়। তো বাবা এটাকে কি বলছেন, আসলে কি শব্দটা লিখুন, সমাজতন্ত্রের মুখোশ পরে পুঁজিবাদীদের নতুন ধরনের শোষণ। কি বললেন? সমাজতন্ত্র মানে কমিউনিজমের সমাজতন্ত্র। হ্যাঁ, সবার কথা ভাবছি আমি। তো সমাজতন্ত্রের মুখোশ পরে পুঁজিপতিদের নতুন ধরনের শোষণ। সমাজতন্ত্রের মুখোশ পরে পুঁজিবাদীদের নতুন ধরনের শোষণ। অর্থাৎ লিখেছেন জিনিসটা একটুখানি বুঝিয়ে দিয়ে বুঝতে বলবেন। সেটা হচ্ছে কি, পুঁজিবাদীদের নতুন ধরনের শোষণ। আসলে জিনিসটা কি বলুন তো, ক্যাপিটালিজমের উপর মানুষের কৃতবিক্ত হয়ে মানুষ কোথায় এলো? কমিউনিজমে এলো। কমিউনিজম বেটার মানুষ ভেবেছে, কিন্তু কমিউনিজমকেও মানুষ দেখলো যে এখানেও প্রবলেম আছে, অর্থাৎ জলে কুমির ডাঙায় বাঘ। তো কেউ শান্তিতে পাচ্ছে না। কিন্তু ক্যাপিটালিস্টিক যে এরা যারা পুঁজিপতি হয় না, ওদের প্রচন্ড বুদ্ধি হয়। তো বাবা এখানে একটা দিয়েছেন, দেখবেন বাবার যে অর্থনীতি বাবা দিয়েছেন, অর্থনীতির 4টে ধারা দিয়েছেন বাবা। একটা তার কি আছে, একটা হচ্ছে সাইকো ইকোনমি, মানস অর্থনীতি। লিখে রাখো, বাবা দিয়েছেন মানস অর্থনীতি। মানস অর্থনীতি মানে কি জানেন? সাইকো ইকোনমি। আর বাবা বলছেন মানস অর্থনৈতিক শোষণ, এক্সপ্লয়টেশন। মানস অর্থনৈতিক শোষণ ওটা কিরকম? বাবা বলছেন জানিস তো, অ্যানেস্থেসিয়া বুঝিস? অ্যানেস্থেসিয়া বুঝেন তো নাকি? হ্যাঁ, অজ্ঞান করে দিল, একটা ইনজেকশন দিল। তো বলছে যে লোকাল অ্যানেস্থেসিয়া বুঝেন তো, অর্থাৎ হাতটা অপারেশন করছে, পুরো বডিটা না করে এইখানে একটা ইনজেকশন দিল, হাতটা অবশ হয়ে গেল। বলছে চোখের সামনে দেখছিস তুই তোর আঙুলটা কাটছে, কিন্তু তুই কিচ্ছু করতে পারছিস না, এই জন্য ওটা অসাড় হয়ে আছে। ঠিক না? লোকাল অ্যানেস্থেসিয়াতে দেখা যায় কিনা কাটছে, দেখা যাচ্ছে, মুখটা ঘুরিয়ে রাখছি আমরা, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে না।
তো বলছে যে তোকে যখন শোষণ করছে তুই বুঝতে পারছিস তুই শোষিত হচ্ছিস, কিন্তু কিছু করার নেই। এখন আমাদের ওই অবস্থা। আমার এটাই হচ্ছে। তো একটা উদাহরণ দিই, এগুলো বাবার সঙ্গে খুব হতো, আলোচনা খুব হতো আমাদের সঙ্গে। বলছে যে একজন কি হয়েছে, জামা কাপড় কিনবে, বিয়ে বাড়ির বাজার করতে গেছে, সাধারণ গরিব পরিবার, মানে সাধারণ মধ্যবিত্ত পরিবার আপনাদের মতো। তো সারাদিন গরমের মধ্যে ঘুরছে, তো গড়িয়াহাটে, ধরুন একটা উদাহরণ দিলাম, গড়িয়াহাটে অনেক এয়ার কন্ডিশন মার্কেট হয়ে গেছে, মানে দোকান হয়েছে কিনা, ভালো ভালো দোকান হয়ে গেছে। তো বলছে আরে চল একটু ঠান্ডা খেয়ে আসি। তো এয়ার কন্ডিশন দোকানটা ঢুকে পড়েছে, উদ্দেশ্যটা কি, একটু এদিক ওদিক করে বদমাইশি করে চলে আসবো, একটুখানি কিছুটা রেস্ট নিয়ে নেবো। বলছে ওরা কম যায় না, ওরা জিজ্ঞেস করবে কি জন্য, তো বলবে তুই বলবি যে আমি ঠান্ডা খেতে এসেছি, জুতো পেটে। বলছে না একটা শাড়ি টাড়ি দেখান দেখি। কিসের শাড়ি, তো বলতে হবে একটা তাঁতের শাড়ি দেখা, ওদের তো হিউজ স্টক না, ক্যাপিটালিস্ট তো সব। বলছে এক গাদা শাড়ি রেখে দিবি, তুই তো ভেবেছিস আমি কিনবো না। তো বলছি না এটা ঠিক লাগছে না, বেরিয়ে আসার ধান। তখন বলছে ওইটা পছন্দ হচ্ছে না, এই আরেকটা নিয়ে আয়, বলে আরেকটা বান্ডি রেখে দিয়েছে। আচ্ছা তাতে পছন্দ হচ্ছে না, আচ্ছা তারপরে আরেকটা, সব শাড়ি বলে রেখে দিচ্ছি। বলে তুই যখন দেখছিস চারিদিকে শাড়ি হয়ে গেছে, মাঝখানে তুই বসে আছিস, বলে এমন অবস্থা তোকে একটা শাড়ি না নিয়ে বেরোলেই দরজা, বলে এত দেখিয়েছি। তখন কি করলি, বোকার মতন একটা শাড়ি কিনে নিয়ে বেরিয়ে। এটাকে কি বলা হয়, লোকাল সাইকোইকোলজিক এক্সপ্লয়টেশন। হ্যাঁ, তো এইরকম বহু আমাদের সামনে ঘটতে থাকে জীবনে, যেটা উপায়। যেমন আমি আরেকটা বলি, সাইকোইকোলজিক এক্সপ্লয়টেশন। টিভিতে বিজ্ঞাপন দেখে, তাই না, দেখলো বাড়ির, বিশেষ করে মেয়েরা এই ব্যাপারে টপে যায়, বাড়ির মেয়েরা, আমার দয়া করে বিদ্রোহ করবেন না, মেয়েদের সংখ্যাটা আজকে বেশি আছে। তো কালকে বেশি ছিল, আচ্ছা না ডেলি বেশি। তো টিভিতে বিজ্ঞাপন দেখে দেখলো যে অমুক সিনেমা আর্টিস্ট অমুক সাবানটা ব্যবহার করেছে বা অমুক তেলটা ব্যবহার করেছে। সঙ্গে সঙ্গে বাচ্চা মাকে কি বললো, মা এটাই কিনবো, বলে কি বলবে, বলবে, এবারে কিনলো। তো বাবা সেদিন একটা গল্প বললো, বলছেন যে রবীন্দ্রনাথের এখানে তেল বিক্রি করতে গেছে একটা তেল কোম্পানি, রবীন্দ্রনাথের কাছে, বাবারই গল্প। তো রবীন্দ্রনাথের কাছে তেল বিক্রি করতে গেছে, মানে তেল বিক্রি না, তেল করতে গেছে, দিয়েছে, বলছে তেলটা ব্যবহার করো, অ্যাডভাইস করার জন্য, ঠিক আছে। তো রবীন্দ্রনাথ বলছে ঠিক আছে, ভদ্র মানুষ, বলছে রেখে দেন। তো রবীন্দ্রনাথ তেলটা ব্যবহার করেছেন, কিছুদিন পরে তেল কোম্পানি গেছে, বলছে আপনি তেলটা ব্যবহার করেছেন, বলছে হ্যাঁ করেছি। বলছে তাহলে একটা সার্টিফিকেট লিখে দিন, তাহলে ওইটা আমরা কি করবো, ওইটা আমি ওই তেলের লেবেলে লাগিয়ে দেবো, রবীন্দ্রনাথ ব্যবহার করেছে, তাহলে বিক্রি বেড়ে যাবে। তো রবীন্দ্রনাথ লিখছেন, আপনাদের তেল ব্যবহার করিয়া আমি খুব উপকৃত হইয়াছি, আমার মস্তকের দুটো সাইডে দুটো দাগ ছিল, বর্তমানে তা একটাই পর্যন্ত, মানে সবটাই উঠে গেছে। তো ভদ্রভাবে লিখছেন যে আপনাদের তেল ব্যবহার করিয়া আমি খুব উপকৃত হইয়াছি, আমার মস্তকের দুটো সাইডে দুটো দাগ ছিল, বর্তমানে তা একটাই পর্যন্ত। তো আমাদের বিজ্ঞাপন দেখিয়া আমরা এটাকে বলে সাইকো ইকোনমিক এক্সপ্লয়টেশন। জামা কাপড় অমুক তমুক যা বাচ্চা দেখে সব কিনতে থাকে, হ্যাঁ, বলে এটা কিনলে আমি উপকার, মানে এগুলো সাইকো ইকোনমিক এক্সপ্লয়টেশন। আজকাল জানেন তো ক্যাপিটালিস্টরা প্রোডাকশনে যত টাকা খরচা করে, তারা তার থেকে বেশি খরচা করে বিজ্ঞাপন, মানুষকে, এগুলো সাইকো ইকোনমিক এক্সপ্লয়টেশন। আরেকটা সাইকো ইকোনমিক এক্সপ্লয়টেশন আপনারা পড়ে গেছেন ট্র্যাকে, দ্যাট ইজ বিগ মার্কেট, বিগ বাজার। বিগ বাজারে এক জায়গায় গিয়ে সব পেয়ে যাবে, আর এয়ার কন্ডিশন মার্কেট সস্তায় পাওয়া যায়। বিগ বাজারে গিয়ে দেখবেন যেটা একটা জিনিস সস্তা আছে, আরেকটা জিনিস 3 গুণ দাম আছে, ও সব হিসাব করে ওরা কিন্তু ওটা ব্যালেন্স করে দেয়, ওরা দামটা বেশি নিচ্ছে। একটা জিনিসের দাম সস্তা পেয়ে গেছে, এই যে মেট্রো, দাদা মেট্রোতে যাওয়ার কথা খুব সস্তা, তো আমিও কয়েকবার বোকা হয়ে গেছি, কি দেখছি ও এটা সস্তা আছে ওটা বেশি আছে, হ্যাঁ পুষিয়ে দিচ্ছি। কিন্তু রেজাল্টটা কি হচ্ছে, বাবা যেটা বলছেন যে এটার ক্ষতিটা কি হচ্ছে, এটা সাইকো ইকোনমিক এক্সপ্লয়টেশন। কিন্তু এটা ক্ষতি কি হচ্ছে, ছোট ছোট যে মার্কেটগুলো, যারা আপনাদের মতন সাধারণ মানুষ যেসব ছোট ছোট দোকান করেছে, ফুটপাতে যারা দোকান করছে, তারা সস্তায় মাল দিলেও আপনি ওখানে চলে যাচ্ছেন, রেজাল্ট কি হচ্ছে, দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
এগুলো সাইকো ইকোনমিক এক্সপ্লয়টেশন। তো এগুলো হচ্ছে মিশ্র অর্থনীতিটা হচ্ছে সাইকো ইকোনমিক এক্সপ্লয়টেশনের আরেকটা পন্থা। সেটাকে বাবা কি বলছেন? ওল্ড ওয়াইন ইন নিউ বোতল। পুরনো মদ নতুন বোতলে, তাই না? মদটা ওল্ড ওয়াইন ইন নিউ বোতল, মানে পুরনো মদ বোতলটা পাল্টে দিল, লেভেলটা পাল্টে দিল। হ্যাঁ, আরে এটা নতুন জিনিস এসে গেছে, জিনিসটা একই কিন্তু ভিতরে ম্যাটেরিয়ালটা একই আছে, খালি বোতলটা পাল্টে গেছে। এটাকে বলছে যে মানুষ যখন দেখলো যে ক্যাপিটালিস্টিক ধনতন্ত্রবাদের উপর রিঅ্যাকশন আছে, তখন মিশ্র অর্থনীতিটা ছেড়ে দাও, মুখোশ পড়ানো, কিন্তু আসলে ওটা ধনতন্ত্র। ক্লিয়ার? মিশ্র অর্থনীতিটা আসলে বুঝতে পারছি কি পাচ্ছি? যেখানে এবার প্রশ্ন করবে কিন্তু যে সমাজতন্ত্রে যে ট্রাকটা সেটা কিন্তু অন্যরকম। আমাদের ভারতবর্ষে যেমন মিশ্র ইকোনমিক্স অ্যাডপ্ট করেছে নেহরু, কিন্তু গো টু সুইডেন, নরওয়ে, they are following social system and there is very little exploitation. আচ্ছা, এবারে আসছি প্রাউড। এইরকম একটা সিচুয়েশনে বাবা দিলেন প্রাউড। সিচুয়েশনটা কি রকম? না যখন সমাজে চরম শোষণ, সেটা কি ক্ষেত্রে? না আধ্যাত্মিক ক্ষেত্রে শোষণ, আধ্যাত্মিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে। প্রাউডটা তো শুধু অর্থনীতি নয়, সামাজিক অর্থনৈতিক দর্শন, তাই না? তো আধ্যাত্মিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, তারপরে সাংস্কৃতিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সমস্ত দিকে শোষণ। সেই জন্য তখন বাবা দিলেন রেনেসা অল দ্য স্ট্র্যাটা অফ লাইফ। মানুষের জীবনে সর্বস্তরে দরকার নবজাগরণ। লিখে রাখুন, বাবার একটা সুন্দর প্রবচন আছে, রেনেসা অল দ্য স্ট্র্যাটা অফ লাইফ। বাংলায় বলছেন জীবনের সর্বস্তরে দরকার নবজাগরণ। জীবনের সর্বস্তরে দরকার নবজাগরণ। আর সেই নবজাগরণ দিতে তার একটা পাঠ হলো প্রাণ। রেনেসা অল দ্য স্ট্র্যাটা অফ লাইফ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জীবনের সর্বস্তরে বাবা এমন একটা দিক আছে যেখানে বাবা মানুষের জন্য বলে যান, মানুষের সমস্যাকে টাচ করেন, এমন একটা দিক আছে দেখতে পারবেন আপনারা। প্রত্যেকটা ক্ষেত্রে বাবা মানুষের জন্য এমন একটা দিক। তো তিনি দিলেন প্রাউড। প্রাউডের ফুল ফর্মটা কি? প্রোগ্রেসিভ ইউটিলাইজেশন থিওরি, প্রগতিশীল উপযোগ তত্ত্ব। লিখে রাখুন, প্রগতিশীল উপযোগ তত্ত্ব। এই প্রগতিশীল বলতে কি হয়? প্রকৃষ্ট রূপে না গতি ইত্যার্থে প্রগতি। প্রকৃষ্ট রূপে না গতি, গতিটা কেমন? গতিটা কেমন? প্রকৃষ্ট রূপে না গতি। এইটাকে বাবা কি বলছেন? এটা কেমন একটু দেখে রাখুন। দ্য স্পেশালিটি অফ প্রাউড। প্রকৃষ্ট রূপে না গতিটা কেমন? এই যে গতি আছে না, গতি যেটা আছে, সেই গতিটা কেমন? জেনারেলি গতি কি হতে পারে? গতির অনেকগুলো ডিরেকশন হতে পারে, বিভিন্ন হতে পারে। একটা হচ্ছে ঊর্ধ্বগতি হতে পারে, একটা নিম্নগতিও তো হতে পারে, একটা এদিকে হতে পারে, একটা এদিকেও তো হতে পারে, বিভিন্ন গতি হতে পারে। কিন্তু এইখানে যে প্রাউডের যে গতিটা বলছে সেটা কি না, প্রাউডের যে গতিটা হবে টুয়ার্ডস স্পিরিচুয়ালিটি, অনন্তের দিকে তার যাত্রা। লিখে রাখুন, এক নম্বরটা কি হচ্ছে? তার গতিটা কি? অনন্তের দিকে, অনন্তের দিকে যাত্রা, তাই না? তার গতিটা কোন দিকে? অনন্তের দিকে, ইনফিনাইট, পরম পুরুষের দিকে তার গতি। আরেকটা কি আছে না, প্রগতি যেটা হবে সীমাহীন প্রয়াস। লিখে রাখুন, সীমা, সীমাহীন প্রয়াস। ঠিক আছে, সীমাহীন প্রয়াস অর্থাৎ মানুষকে কতটা বেশি কমফোর্ট রাখতে পারবো, কতটা বেশি, এইটুকুতেই স্যাটিসফ্যাকশন, আরো চাই, আরো দিতে হবে, আরো দিতে হবে, এই চেষ্টাটা থাকতে হবে। একটা কি না, তাকে বলা হচ্ছে তোমাকে অনন্তের দিকে তোমার যাত্রা, ওইদিকে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে একদিকে, আরেকটা দিকে কি হচ্ছে
তাকে কমফর্ট দেওয়া হচ্ছে কিভাবে? সীমাহীন, ইনফিনিটির দিকে তাকে যেন তাকে কমফর্ট দেবো, এরকম একটা টেন্ডেন্সি। মানুষ দিতে পারবে না, কিন্তু টেন্ডেন্সিটা থাকবে। দ্যাট ইজ দ্য স্পেশালিটি অফ, মানে কি বলবো, প্রাউড। আরেকটা কি আছে না, বাবা বলছেন এখানে গতির সঙ্গে গতি আছে, গতির সঙ্গে দ্রুতি থাকতে হবে। দ্রুতি, শুধু গতি নয়, এক্সিলারেশন। দ্রুতি মানে এক্সিলারেশন। আমাদের আছে না গাড়িতে, হ্যাঁ, এক্সিলারেটর থাকে না, মানে দ্রুতি। হ্যাঁ, কি বলে? প্রগতি, প্রগতি প্রকৃষ্ট রূপে না গতি, এইটাই তো গতি বোঝাচ্ছে। দ্রুতি, দ্রুতি মানে হচ্ছে এক্সিলারেশন। গতিটা বললাম যে গতিটার সঙ্গে, গতিটা কি, এক্সিলারেশন মানেটা কি? মানে গাড়িটা 60 তে রাখলেন তো, যেটা গাড়ি চালাতে বোঝে, গাড়িটা অ্যাক্সিলারেটরটা 60 তে আছে, কিন্তু ও চলে যাচ্ছে 70 তে। ওই আস্তে আস্তে, তার মধ্যে দ্রুতি নেই, ওটা বাড়বে, একা বেড়ে যাবে। গতি তো আছে, গতিটা থাকবে, কিন্তু গতিটা মানে যেটা আছে সেটুকু আছে, তা না, ওটা তার থেকেও বেড়ে যাবে, অটোমেটিক্যালি বাড়বে। ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান, ঠিক বলছে, ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান। এই জন্য বললাম সীমাহীন প্রয়াস। আমার কথাটা ভালো করে বুঝুন। আপনি সাধনা করছেন, হ্যাঁ, সাধনা করছেন, উপলব্ধি আসছে না প্রথমে, তবু আপনি বসে আছেন, উপলব্ধি আসতে শুরু করছে। এরপরে একদিন 5 ঘন্টা বসে যে উপলব্ধিটা পাচ্ছিলেন, একদিন 1 ঘন্টা বসে তার থেকে বেশি উপলব্ধি পেয়ে গেছে। হয় কি হয় না আমাদের জীবনে? এটা কি বলছে? দ্রুতি। দ্রুতি না, দ্রুতি। আচ্ছা আচ্ছা, এইবারে কি দরকার? প্রাউডের আরেকটা জিনিস দেখুন। দাদা এইটা ঠিক বুঝতে পারলাম। হ্যাঁ, এই ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম। বুঝতে পারলেন? একটু অমৃত বুঝতে পারলাম। বলছি যে মানুষ তো প্রাউডটা কি একটা গতি, তাই না? এই যে গতিটা, জেনারেলি গতিটা কি হয়? স্ট্রেট লাইন নয়। ওটা পৃথিবীর যে কোনো জিনিসটা হচ্ছে এরকম, তাই না, সিস্টেম। কিন্তু প্রাউডের যে গতিটা হবে, সাইমালটেনিয়াসলি ইনক্রিজ হয়। সেই গতিটা মানুষের সাধারণ জগতে কি হয়? টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো হচ্ছে মানুষের লক্ষ্য। গতি মানে লক্ষ্য। প্রাউডের লক্ষ্যটা কি? পরম পুরুষ তার। আচ্ছা। এখানে গতি মানে হচ্ছে লক্ষ্য, ডেস্টিনেশন। মানে যারা প্রাউডের বিকাশটা এমন হবে যাতে মানুষ এগিয়ে যেতে পারে তার চরম লক্ষ্যে। চরম লক্ষ্যের দিকে। এই ক্লাসটা যখন এইভাবে বুঝিয়ে দেবে এটা কি বলছে। আর এই যে মানুষকে যে শুধু আধ্যাত্মিকতার কথা বললাম, ভগবানকে পেয়ে যাও, ভগবানকে পেয়ে যাও, কোন ধর্ম মিশন যা বলছে, আমরা তা বলছি না, কিন্তু তাকে জাগতিক স্তরে আবার কিছু কমফোর্টও দিতে হবে। সেটা হচ্ছে কি, একদিকে যেমন তাকে বলা হচ্ছে ঈশ্বরই তোমার জীবনের লক্ষ্য, আবার অন্যদিকে বলা হচ্ছে এইগুলো, এই যে মিনিমাম গ্যারান্টি যেটা বলছি, ওইটা তখন দেওয়া হচ্ছে। মিনিমাম গ্যারান্টি, ম্যাক্সিমাম অ্যামিনিটিস, এগুলো আসছে, ওইটাকে বলছে সীমাহীন প্রয়াস। ঠিক আছে? প্রাউডে আরেকটা জিনিস যেটা রাখবেন, প্রাউডের স্পেশালিটি হচ্ছে কি না, প্রাউড দর্শনটা দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে 3টে জিনিসের উপর। লিখে রাখবেন। একটা হচ্ছে উপযোগ, কোন অর্থনীতিবিদ এইভাবে ভাবেনি। উপযোগ। 2 নম্বর হচ্ছে বন্টন, উৎপাদন। উৎপাদন, আরেকটা হচ্ছে বন্টন। ঠিক আছে? অর্থনীতির এই 3টে দিককে উনি নিয়েছেন, যেটা মেইন কথা। একটা কি বললাম? উপযোগ, ইউটিলাইজেশন। এই যে বললাম না, প্রাউড কি বললাম? প্রাউড কি বললাম? প্রগতিশীল, progressive ইউটিলাইজেশন থিওরি, প্রগ্রেসিভ ইউটিলাইজেশন। ইউটিলাইজেশন মানে উপযোগ, উৎপাদন, প্রোডাক্টিভিটি। আরেকটা কি বললাম? বন্টন। আমাদের মূল ক্লাসটা হচ্ছে বন্টনের উপর, যেটা আমরা ঢুকছি। এই যে উপযোগ, আজকে মানুষ কি করছে? বিজ্ঞানীরা বা ক্যাপিটালিস্টরা কোন জিনিসটা প্রোডাকশন করছে না, যাতে তার
প্রফিট বেনিফিট বেশি হবে, সেগুলো প্রোডাকশন করছে। কিন্তু প্রাউড কি বলছে না, উৎপাদনটা উপযোগটা কার নেব, না উৎপাদনটা কোন জিনিসটা করব, না তার আগে উপযোগটাকে ভাবতে হবে যে মানুষের উপযোগিতা কোনটা আছে, সেই অনুযায়ী উৎপাদনটা হবে। উৎপাদনের জন্য উৎপাদন নয়। সেটা কি না, এখন খাবার বাবা এই জন্য বললেন প্রাউড প্রথমে 5টা জিনিস উৎপাদনের উপর গুরুত্ব দেবে: অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। আরেকটা কি বলছে যে উৎপাদন যদি করতে হয় তাহলে কি করতে হবে, যে তুমি টিভি ফ্রিজ উৎপাদন যদি করো সেগুলো সেকেন্ডারি, কিন্তু করলেও তারপর হিউজ ট্যাক্স বসিয়ে দেওয়া। কেন না, সরকার ট্যাক্স পাবে তো সাধারণ মানুষকে সে টাকাটা দিতে পারবে, ঠিক না? এগুলো আছে অনেক লম্বা জিনিস। উৎপাদন, তাহলে উপযোগটা কি বলছে, যে উপযোগটা আছে 3টে স্তরে আছে। একটা কি না, একটা মানুষের 3 রকমের উপযোগ আছে। একটা তার শারীরিক উপযোগ, ফিজিক্যাল শারীরিক, শারীরিক উপযোগ, একটা তার মানসিক উপযোগ, তাই না? এটা তার মন মন বলে জিনিস আছে তো নেই। আর একটা হচ্ছে তার আধ্যাত্মিক উপযোগ। কোন অর্থনীতিবিদ এই 3টে উপযোগ নিয়ে ভেবেছেন? ভাবছেন একটা মানুষের শরীর আছে, শরীর কেন্দ্রিক যা কিছু আছে সেটা নিয়ে ভাবতে হবে। তো শরীরকে বাঁচতে গেলে কি দরকার না, 5টা জিনিস, যেটা আমাদের ক্লাসের বিষয়। মিনিমাম গ্যারান্টি, অন্ন ছাড়া বাঁচবে, বস্ত্র ছাড়া বাঁচবে, চিকিৎসা ছাড়া বাঁচবে। এই উপযোগগুলো নেওয়া হবে আগে, আর এই অনুযায়ী উৎপাদন হবে। 2 নম্বর হচ্ছে তার মানসিক। সে শুধু বাবা একটা দারুণ কথা বলেছেন, জেনে রাখবেন। বাবা বলছেন যেদিন প্রাউড এসে যাবে, যেদিন প্রাউড সমাজে এসে যাবে, মানুষের মিনিমাম গ্যারান্টি মানুষ পেয়ে যাবে। ফলে জাগতিক দুঃখ বা শারীরিক দুঃখ চলে যাবে কি যাবে? যাবে। বাবা বলেন যেই মাত্র তার শারীরিক দুঃখ চলে যাবে বা জাগতিক দুঃখ চলে যাবে, জাগতিক দুঃখ যেই চলে যাবে, সঙ্গে সঙ্গে বাবা বলছেন তার সাধনা বেড়ে যাবে কি কমে যাবে? বেড়ে যাবে। সময় পেয়ে যাচ্ছে, তাই না? তো সাধনা বেড়ে যাবে, ফলে আধ্যাত্মিক দুঃখটা আস্তে আস্তে কমতে শুরু করে যাবে। কিন্তু বাবা বললেন শেষ অবধি একটা দুঃখ থেকে যাবে, তার নাম হলো মানসিক দুঃখ। মানসিক দুঃখ কেন না, মন অনন্তের পূজায় মানুষ। মানুষ তো বোঝে না, মানুষ টাকা পয়সা বাড়ি গাড়ির পিছনে দৌড়ায়। বাবা বললেন এই যে মানসিক উপযোগ প্রাউড নেবে, সেটা কিরকম? বাবা বলছেন এই জন্য বাবা বললেন গৃহীদের 2টো পরিবার। যে গৃহীরা একটা পরিবারের চক্করে আছেন, নিজের পরিবারের কথা ভাবেন, বৃহৎ পরিবারের কথা ভাবে না, তখন তার মানসিক শান্তি কিন্তু থাকে না। তার অনেক টাকা পয়সা আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাবা একটা রোগ দিয়ে দেয়। তার ছেলেকে বা তার মেয়েকে এমন একটা ঝামেলা দিয়ে দিল, এবার তুই নে সামলা। হ্যাঁ, বাবা বলছে তুই আমার কথা ভাববি না, ঠিক আছে, তুই ভাবতে তো হবে। মন তো বিনা ভাবনায় থাকতে পারবে না, তো মনকে ভাবনা দিয়ে দিল, তুই এটা ভাববে। তো যে বুদ্ধিমান সে কি করবে? সে বলে বাবা এইসব ঝামেলার মধ্যে যাবো না বাবা, আমি তোমার কথাই ভাববো, তোমার মিশনের কাজ করি, আর ওইটা করতে গেলে তখন আমার সংসারটা তুমি দেখবে। কিন্তু আমরা এত বুদ্ধিমান, আমরা কি করি, বাবাকে বলি বাবা সবকিছু তোমার, বাবা বাবা সব তোমাকে দিয়ে দিলাম, শুধু 2টো জিনিস তোমাকে দিতে পারছি না বাবা, একটা হচ্ছে টাকা পয়সা, আর ওই ছেলে মেয়ের দিকে বাবা তাকাবে না বাবা, ওগুলোকে সন্ন্যাসী বানাবেন বাবা, বাকি সব তোমার। এই বললে এটা কিন্তু ভিতরে আমরা গুরু পুজো করে দিই, বাবা সব নিয়ে না, ওটা রেখে সব নিয়ে না, ওইটুকু থেকে যাও। তো এই জন্য মানসিক দুঃখটা থেকে যায়। এই জন্য আমি খুব ডিপলি বললাম কথা, রেখে দেখবেন বাবা, যে বাবার এই কথাটা না দেখবেন, আমি কখনো এইটা দেখে দেবো, বইতে আন্ডারলাইন করা আছে আমার কাছে। বাবা বলছে মানসিক দুঃখটা সবার লাস্টে যায়। এই কারণে যে মনে মনে মানুষকে, মনকে এনগেজ করতে হবে। মন তো সবসময় কাজ চায় না, যে কি কাজ দেবে? তো সংসারের কাজে যত বেশি ঢুকবে, বাবা এক জায়গায় বলছেন না, এক বুড়ি মা, তিনি মৃত্যুশয্যায়, হ্যাঁ, তো মাঝে মধ্যে একটু গল্প করলে একটু ইয়ে হবে, তো বলছে মৃত্যুশয্যায়, তো তার ছেলেরা বলছে, 3 ছেলে, মা তুমি হরির নাম করো। হ্যাঁ, তো মা বলছে হ্যাঁ গো বড় বৌমা,
তুমি বাসন মাজলে গা? মা তুমি তো কাজের সংসারে ভাগ করে দিয়েছো, বড় বৌমা তো বাসন মাজবে, ও মাজছে, মা তুমি হরির নাম করো, তোমার শরীরটা ভালো নেই মা। হ্যাঁ, তখন মা তো কোনোদিন হরির নাম করেনি, মা ভিতর ভিতর লেগে যাচ্ছে, অভ্যাস নেই। তখন বলছে, হ্যাঁ গো মেজো বৌমা, তুমি ঘর ঝাড়ু দিলে গা? মা মেজো বৌমাকে কাজ তুমি দিয়েছো, বাসন মাজতে, মানে ঘর ঝাড়ু দিচ্ছে, ঘর মুছছে। মা আরো রেগে যাচ্ছে ভিতরে ভিতরে। মা তখন বলছে, হ্যাঁ গো ছোট বৌমা, তুমি ভাত বসালে গা? মা ছোট বৌমা ভাত রান্না করছে, তুমি হরির নাম করো মা। হ্যাঁ রে টেপি, মানে বাড়ির নাম তুমিটা, তুই ভাত মুড়ি খেলি গা? বাড়ির ব্রেকফাস্টটা মুড়ি। তো বলছে, মা আমাদের ব্রেকফাস্ট মুড়ি, ও মুড়ি খাচ্ছে, তুমি হরির নাম করো। এতক্ষণ মা ধৈর্য ধরে ছিল, এবারে বলছে, অত বড় কথা আমি বলতে পারবো। অত বড় কোনটা? হরিটা বলতে পারবে না। টেপি বলতে পারলো, হাড়ি বলতে পারছে, ও বলতে সব বলতে পারছে, কারণ ওইটা অভ্যস্ত আছে। তো এই যে অ্যাটাচমেন্ট, এটা কি মানুষের কষ্ট দেয়? অ্যাটাচমেন্টে এটা হচ্ছে মানুষ। যারা বুদ্ধিমান মানুষ হয়, বাবা বলছেন 60 বছরের পর, বাবার যে আছে 60 বছরের পর অ্যাটাচমেন্টটা পুরো ছেড়ে দিতে হবে। আসবে, প্রলোভন আসবে। কলকাতার একজন মাকে আমি নাম করছি, সবাই ভালো, তো আমি ওনাকে বললাম অনেকদিন আগে, তখন খুব যেতাম ওনার বাড়িতে। আমরা, আরে ডিএমসি টিএমসিতে যাচ্ছেন না আপনারা, কি ব্যাপার? বলে, দাদা যেতে খুব ইচ্ছে করে, কিন্তু বাড়ির কুকুরটা কে দেখবে দাদা? মানে কুকুরটা তার কাছে অনেক বড়, মানে ডিএমএস চলে যাক, কিন্তু কুকুর ছাড়া যাবে, ওটাকে রাখবে, হয়ে গেল জীবনের লক্ষ্যটা। তাহলে কি হয়ে গেল? মৃত্যুর সময় কি হবে? আমার কুকুর কুকুর বলতে বলতে চলে যাবে। তো এই জন্য বলছি, বাবা যেটা বলছেন যে মানসিক যে উপযোগটা, এটা আমরা নিতে পারছি, এই উপযোগটা বাড়াতে, ঠিক আছে? তো যাই হোক, এই তো প্রান্তের এই একটা দিক আছে। আরেকটা কি হচ্ছে না, প্রোডাকশনটা যখন উপযোগটা যদি না জানি, যেমন বাবা একদিন বললেন, জানিস তো এই আনন্দনগরের নিচে এত জল আছে, এত জল আছে যে প্রচুর আছে, এখান থেকে ভালো, মানে জলের লেয়ারটা খুব ভালো আছে। আবার বলছিলেন খনি আছে, বাবা বলছিলেন হিমালয়ের এতে এত খনি রয়েছে যে সারা পৃথিবীর একে বাবা বলছেন না করতে পারবে। কিন্তু বাবা গুলো বলে গেলেন, কারণ বলে গেলে তো প্রাউড না এলে ওগুলো তো কাজে লাগবে, কেউ আমরাই না লাগাবো। বাবা এক্স্যাক্টলি কিছু বললেন, গল্প করছি, সমুদ্রের নিচে বাবা একদিন বললেন প্রচুর খাবার আছে, এখন সেগুলো তো আর উপযোগ এখন আমরা নিতে জানি না, বিজ্ঞান এখনো খুঁজে বেড়াচ্ছে। তো এগুলো, এই উপযোগগুলো বাবা বলছেন যত বেশি বাড়াবে, তত কি হবে, উৎপাদনটা করতে সুবিধা হবে, আর উৎপাদন সুবিধা হলে জিনিসের দাম কমে যাবে, মানুষের জীবনে কমফোর্ট আসতে শুরু করবে। এটা হচ্ছে বাবার আইডিয়া। আর সেই অনুযায়ী বন্টনটা মানে ডিস্ট্রিবিউশনটা, তাই না? এই যে ডিস্ট্রিবিউশনটা যেটা হবে, এই ডিস্ট্রিবিউশনটা নিয়ে আমাদের মূল ক্লাস। এই ডিস্ট্রিবিউশনটা 3টে স্তরে ডিস্ট্রিবিউশনটা, ঠিক আছে? একটা হচ্ছে প্রথম স্তরে কি হবে, আর কি বলবো, এটা কি বলে সংস্কৃতে, মিনিমাম গ্যারান্টিটা কি বলছে? হ্যাঁ, যুগস্ব সর্বনিম্ন প্রয়োজনম সর্বেষাং বিধায়। যুগস্ব সর্বনিম্ন প্রয়োজনম সর্বেষাং বিধায়। যুগের সর্বনিম্ন যে প্রয়োজনটা, এটা একটা ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? এই 3টে শ্লোককে ব্যাখ্যা করে দিলে ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? প্রয়োজন সর্বেষাং বিধায়, বিধায় আমি লিখে দিচ্ছি, যুগস্ব সর্বনিম্ন নিম্ন প্রয়োজনম বা নাম বলতে পারেন, সর্বেষাং বিধায়। বিধেয়, বিধেয় অন্তস্থ, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম, 1 নম্বর। এটাকে ব্যাখ্যা করে দিলে এটা হচ্ছে
মিনিমাম গ্যারান্টি এটাকে বলা হচ্ছে। ঠিক আছে, যুগস্য সর্বনিম্ন প্রয়োজন সর্বেশাং বিধায়। দ্বিতীয় কি বলছে ডিস্ট্রিবিউশনের দ্বিতীয় স্টেপটা কি না সর্বনিম্ন মান অতিরিক্ত প্রদাতব্য গুণানুপাত। দ্বিতীয়টা কি ডিস্ট্রিবিউশনের তৃতীয় পার্টটা কি অতিরিক্ত প্রদাতব্য এটা বাংলায় নেই দাদা। বাংলায় এটা সংস্কৃতে বাবা বলেছেন, বাংলায় বলে দিচ্ছি অতিরিক্ত প্রদাতব্য এটা ব্যাখ্যা করছি প্রদাতব্য গুণানুপাতের। হয়ে গেল লিখেছে অতিরিক্ত প্রদাতব্য গুণানুপাতের। গুণানু আমি ব্যাখ্যা করে দেবো, লিখে রাখো করে। ঠিক আছে, এটাই তো কাজ, এটাই হয়ে গেছে। মুচ্ছি আমি একটা করে অতিরিক্ত প্রদাতব্য গুণানুপাত। আর 3 নম্বরটা কি এই তিনটে স্তরে ডিস্ট্রিবিউশন। 3 নম্বর হচ্ছে সর্বনিম্ন মানবর্ধনম বর্ধনম মানবর্ধনম সমাজ জীব লক্ষণম। ঠিক আছে, এই তিনটে জিনিস ব্যাখ্যা করলেই হয়েছে। সমাজ জীব লক্ষণ। আচ্ছা, প্রথমটা কি বললাম যুগস্য সর্বনিম্ন প্রয়োজনম সর্বেশাং বিধায়। মানেটা কি দাঁড়ালো? এই আস্তে প্লিজ। মানেটা কি দাঁড়ালো যে যুগের যে সর্বনিম্ন প্রয়োজন, ভালো করে আমাদেরকে তাকান নাহলে বুঝতে একটু হয়ে যাবে। যুগের যে সর্বনিম্ন প্রয়োজন সেটা সর্বেশাং মানে সবাইকে বিধায়। এটা সংস্কৃত, এগুলোকে আমি আস্তে আস্তে করে ব্যাখ্যা করছি, করলে বুঝে যাবে। বলছে যে প্রথম যেটা বলবো সে যুগে, এই যুগ বলতে কি বোঝায়? যুগস্য কথাটা আছে না, কথা যুগস্য, যুগ মানে একটা যুগ থেকে আরেকটা যুগে। প্রতিটা যুগের কি ডিমান্ড একই হবে? বা বলছেন এই যে মিনিমাম গ্যারান্টি, এবার একটু ভালো করে একটু মাইন্ডটা লাগান তাহলে বুঝতে সুবিধা। ছোট ছোট জিনিসগুলো এবার আসবে, মেন জিনিসগুলো। যুগস্য প্রতিটা যুগে মানুষের ডিমান্ড কি এক থাকবে? বা বলছেন বৈচিত্র্যং প্রাকৃত ধর্ম, লিখে রাখুন শ্লোকটা, বৈচিত্র্যং প্রাকৃত ধর্ম সমানাং না ভবিষ্যৎ। ডিমান্ডটা কি কেন আলাদা হবে না বৈচিত্র্যং প্রাকৃত ধর্ম। কি প্রকৃতি ধর্মটা কি বৈচিত্র্য কি? প্রকৃতি ধর্ম এক না আলাদা? একই মায়ের গর্ভে যমজ সন্তান দেখতে একই রকম হলেও হুবি একই কি? বা বলছেন দেখতে একই হলেও একদম এক নয়, একদম একই হবে না। আচ্ছা বলুন তো, একই কোম্পানিতে প্রোডাকশন হচ্ছে, একই ছাঁচে প্রোডাকশন হচ্ছে, তবু প্রোডাকশনের মধ্যে ডিফারেন্স থেকে যায় কেন? হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড? বলছে যে বৈচিত্র্য প্রাকৃতিক। এই বৈচিত্র্যটা কেন? সায়েন্টিফিক লজিকটা কি এর পিছনে আছে? কে বলতে পারবে? যে বলবে আমি তাকে মিষ্টি খাওয়াবো। সায়েন্টিফিক লজিকটা কি? মানে ডিফারেন্স হতে পারে। হ্যাঁ, আচ্ছা আমার র ম্যাটেরিয়াল যে জিনিসটা যে কোনো প্রোডাকশন হচ্ছে একই তো ছাঁচ। দাদা একটা হ্যাঁ এটা হিট হতে পারে কি? একটু কি হ্যাঁ, একটু হিটের তফাৎ হতে পারে। সেই তফাৎটা কেন? সায়েন্টিফিক লজিকটা কি? ইউনিকনেস আনার জন্য। হ্যাঁ, ইউনিকনেস, ইউনিক। বাবা কোম্পানি কি ইউনিক আনছে নাকি? সে তো একই জিনিস ঢালছে চলে যাচ্ছে, পরপর প্রোডাকশন হয়ে যাচ্ছে।
তফাৎটা আনছে কেন যাতে দুটো তফাৎটা কেউ আনছে না, নিজে থেকে কেউ আনছে না, একা হয়ে যাচ্ছে। আমি কি বললাম, ধরুন এই যে আজকে চক বানানো হচ্ছে, তাই না? এই যে চকটা তৈরি হচ্ছে, তো ওটা ছাঁচে তো তৈরি হচ্ছে না, মেটেরিয়ালটা তো একই, চলে যাচ্ছে ছাঁচের মধ্যে, বেরিয়ে আসছে, ঝটঝট করে বেরিয়ে চলে যাচ্ছে, চক হয়ে যাচ্ছে। এই জন্য তো কেউ প্রয়াস করছে না, মেশিন তৈরি করছে, কিন্তু আলাদা হয়ে গেল কেন? তার পিছনে লজিকটা কি, সায়েন্টিফিক লজিকটা কি? আমি বললাম বৈচিত্র্য প্রাকৃত ধর্ম, কিন্তু ধর্মটাই বৈচিত্র্য হয়, তাই আলাদা হচ্ছে, কিন্তু এর পিছনে সায়েন্টিফিক লজিকটা কি, কারণটা কি, কি জন্য আলাদা হয়ে গেল? হ্যাঁ, কম বেশি জিনিসের যে ম্যাটেরিয়াল দিচ্ছে কম বেশি তফাতে না, কিন্তু একটা প্রশ্ন আছে, মেটেরিয়াল আপনি যেগুলো ফ্যাক্টরি তৈরি হচ্ছে, হ্যাঁ, যেগুলো ফ্যাক্টরি তৈরি হয় সেগুলো মানে এ আর বি হয়তো আলাদা হবে, কিন্তু একই সাবস্টেন্স কি হলেও একদম হুবহু এক কখনো হতে পারবে না, হুবহু একটুখানি এর ডিফারেন্স থাকতেই হবে তাদের। এই আসতে হ্যাঁ, আমি 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 প্লিজ, বাবা একটা কথা এখানে বলছেন যে এই যে বন্টন, এই যে সর্বনিম্ন মানটা, এটা দাঁড়িয়ে আছে তিনটে জিনিসের উপর, টাইম, প্লেস এন্ড পারসন। ভালো করে বুঝুন, হ্যাঁ, টাইম, প্লেস, পারসন। পৃথিবীটা থমকে আছে না ঘুরছে? ঘুরছে পৃথিবীটা যদি থমকে থাকতো সময় তাহলে সব একই রকম প্রোডাকশনটা বেরোতো, যেহেতু ওটা ঘুরছে, টাইম, প্লেস, পারসন বদলে গেছে, কিন্তু সেকেন্ডের পার্টিকুলার টাইমের মতো লাগছে, ফলে অ্যাকর্ডিং টু টাইম, প্লেস, পারসন ওটা চেঞ্জ হচ্ছে। কেন? না, পৃথিবী ঘুরছে। পৃথিবীটাকে যদি দাঁড় করে দেওয়া যেত, কেউ দাঁড় করে দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে হয়তো একই প্রোডাকশন বেরিয়ে যাওয়া সম্ভাবনা ছিল। এটাই বৈচিত্র্য। বলুন, ন্যাচারাল জিনিসের প্লেস শুনতে পাচ্ছি না, সবাই বললে পাগল হয়ে যাবে। কে কোথায় বলবো? আমি তো শুনতে পাই, আমি তো শুনতে পাই। আচ্ছা, খাইয়ে দেবো। হ্যাঁ, কি বলেছো? বোধহয় বলতে হবে না, আসলে পৃথিবীটা ঘুরছে। প্লিজ আস্তে, এই বাবা দেখ, ক্লাস থেকে দূরে চলে গেল। আমি মাথায় ঢোকাতে চাইলাম বৈচিত্র্যটা দাঁড়িয়ে আছে, পৃথিবীটা যে ঘুরছে না, ওটাই সমানম না ভবিষ্যৎ? না, ভবিষ্যৎ প্রকৃতির ধর্মটা হচ্ছে বৈচিত্র্য, এ কখনো ইকুয়াল হবে না, কোনোদিন ইকুয়াল হতে পারে ভবিষ্যৎই। আচ্ছা, আস্তে। তো ক্রাউডের যে ডিস্ট্রিবিউশন, যে এই যে পার্থক্যটা হচ্ছে, এটা কি স্থান, কাল, পাত্রের পরিবর্তনের জন্য? হ্যাঁ, পৃথিবীটা দাদা যেহেতু থমকে নেই, তো টাইম, প্লেস, পারসন চেঞ্জ হয়ে যাচ্ছে, তো ওই জন্য ওইটাই বৈচিত্র্য। প্রোডাকশনটা এরকম প্রোডাকশন যা কিছু সৃষ্টি হচ্ছে এখানে, সেটা যেটা বলছেন টাইম, স্পেস, পারসন চেঞ্জ হলে সেখানে রিঅ্যাক্টিভ মোমেন্ট মানে সংস্কারটা বদলে যাচ্ছে, কিন্তু মেশিনারি যেগুলো হচ্ছে বর্তমান যেগুলো ধরুন চক বা কোনো জিনিস, তাই এক্স্যাক্টলি একই জিনিস, মেশিনারি একই প্রোডাক্ট করছে, কিন্তু একটা চক একটা আলাদা করতে গেলে আরেকটা চকের সঙ্গে ওরা হতে পারে না, না। এটা এখানে যে বলা হচ্ছে না যে নট, বাবা শব্দটা বলছেন এখানে যে নট, মানে কি বলে ওটা শব্দটা বলছি, ইউনিফিকেশন, মানে কি শব্দটা? ইউনিক, হ্যাঁ, ইউনিক, ইউনিক, ইউনিকনেস, না এক হুবহু একই হবে, নট ইউনিক। এখানে একটা শব্দ বাবা বলেছেন, নট এক্স্যাক্টলি। প্রাকৃতিক সৃষ্টির ক্ষেত্রে বলছে, হ্যাঁ, প্রাকৃতিক যাই হোক, আস্তে মূল জায়গায় আসে, এটা নিয়ে পড়ে গেলাম আস্তে গাছের পাতা একই রকম দেখতে কিন্তু আলাদা হবে, নেচারাল প্রসেস হচ্ছে, কিন্তু মেশিনে যেগুলো হচ্ছে চক একই মোডে এক গ্রাম 1 মিলিগ্রাম ফ্র্যাকশন অফ গ্রাম ফ্লেক্সনে বেরোবেই, ও অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, অটোমেটিক কিছু করার নেই। ওই এই সরি, বাবা যেটা বলছেন, চোখের প্যাকেটটা এই আস্তে প্লিজ, বাবা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে দ্য সার,
কার্ভেচারস মানে সবটা তো একটা কার্ভেচারের মধ্যে স্ট্রেট লাইন নয় তো, Goal. বলে the curvatures are similar but not identical। এই বাবার ল্যাঙ্গুয়েজ একদম হুবহু এক নয়। বাবা বলছে সিমিলার, শব্দটা বলছেন সিমিলার নট আইডেন্টিক্যাল। একটু না একটু তো হওয়া থাকবে। থাকবেই একটা অনুগত বা এগত তফাৎ হয়ে যাবে, Not identical. বাট নট আইডেন্টিক্যাল। তো আসবে এখন এই যে বৈচিত্র্যতার উপরে আমার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, সেটা বলতে গিয়ে এখন কি বলছেন বাবা, একটা খুব সুন্দর কথা বলছেন। বাবা বলছেন যে দেখো কমিউনিজম কি করছে না, কমিউনিজম বলছে ইকুয়াল, তাই না? কমিউনিজম কি বলছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। বাবা এখানে বলছেন যে দেখো যদি ইকুয়াল কেউ করতে যায় সেটা কি হবে, প্রকৃতি বিরুদ্ধ কাজ। লিখে রাখো পয়েন্টটা, প্রকৃতি বিরুদ্ধ হয়ে গেল। প্রকৃতি তো ইকুয়াল নেই, প্রকৃতি সবসময় বৈচিত্র্যময়। কমিউনিজম কি বলছে ইকুয়াল, অর্থাৎ প্রকৃতি বিরুদ্ধ কাজ হয়ে গেল। তাহলে প্রকৃতি বিরুদ্ধ যদি কোনো কাজ করো সেটা ধ্বংস হবে। প্রকৃতি বিরুদ্ধ কাজ করলে ধ্বংস হবে। যেমন একটা উদাহরণ আমি দিই, জলের এই যে বাবা বলছেন যে ডিপ টিউবওয়েল করতে না বলছেন, বাবা বলছেন না কেন না, জমির নিচের থেকে যদি একটা লেয়ার আছে, যেটা রাখবেন এই যে জলের লেয়ার আছে না, আসলে এগুলো অনেক জিনিসগুলো টাইম লাগে। যেমন লেয়ার আছে না, জলের বিভিন্ন লেয়ার আছে, কিন্তু আমরা যখন কল বসাই যে টিউবওয়েল ওয়ালা কি বলে, দাদা প্রথম লেয়ারটা পেয়ে গেছি কিন্তু জলের টেস্টটা একটু নোনতা নোনতা, আচ্ছা তাহলে আরেকটু ডিপে যাও, পরের লেয়ারে পেলো হ্যাঁ জলটা একটু আছে কিন্তু জলের ফোর্সটা কম আছে, আচ্ছা তাহলে থার্ড লেয়ারে যাও, তাই না? কত ইঞ্চি পাইপ গেল গো বলতে থাকি আমরা। তো বাবা বলছেন ডিপ টিউবওয়েল কেন বসাতে না বললে, কেন না বৃষ্টির জল কি করে উপরে লেয়ার গুলোতে প্রবেশ করার ক্ষমতা রাখতে পারে, কিন্তু যেগুলো অনেক নিচে আছে সেই লেয়ার অবধি ঢুকতে পারবে না, ওগুলো সীমিত, লিমিটেড। ঢোকার ক্ষমতা নেই, বৃষ্টির জল কতটা ডিপে ঢুকতে পারছে না। তখন কি হচ্ছে এই লেয়ারটা জল তুলে নিলে এই লেয়ারটা কি হয়ে যাবে, খালি হয়ে যাবে। সেই খালি হয়ে যাবে তখন কি করবে, প্রকৃতি কিন্তু খালি জায়গা রাখবে না, এটা পূরণ করবে। অন্য দিক থেকে তখন কি করবে ওইখানে মানে আর্থকোয়েক হয়ে যাবে, হয়ে যাবে, কিছু না কিছু ঘটিয়ে দিয়ে প্রাকৃতিক তার নিজের অবস্থায় ফিরে আসবে। সেইটাই বাবা এখানে বলছেন যে প্রকৃতি বিরুদ্ধ কোনো কাজ যদি কেউ করো, অর্থাৎ প্রকৃতি কেউ নয়, জোর করে যদি কেউ করতে চাও ধ্বংস অনিবার্য, এটা মাইন্ডে রাখতে হবে। ফলে কমিউনিজম সেই জন্য ধ্বংস হয়ে গেল, প্রকৃতি বিরুদ্ধ কাজ করতে গেছে। ক্লিয়ার? আরেকটা কি হচ্ছে, এইটা একটু ফায়দা নিয়েছে ক্যাপিটালিস্টরা। ক্যাপিটালিস্টরা কি বলছে, জিনিসটা কত ইন্টারেস্টিং দেখুন। ক্যাপিটালিস্ট বলছে দেখুন ওই জন্য তো আমরা বলেছি বৈচিত্র্যতা থাকতে হবে, ধনী গরিব থাকতেই হবে। হ্যাঁ বলে বৈচিত্র্য থাকতে হবে, ধনী গরিব এই জন্য তো আমরা বলি ধনী গরিব থাকবে, আপনারা সব কি বলে যাচ্ছেন। বাবা বলছেন এটা একদম মানে বুজরুকি কথা, বলে ডিফারেন্স থাকতেই হবে, কিন্তু এই ডিফারেন্স নয় হ্যাভ আর হ্যাভ নট, মানে একজনের আছে আরেকজনের নেই। প্রাউড কি ইকুয়ালিটিতে বিশ্বাসী না, প্রাউডও বলছে ডিফারেন্স থাকতে হবে, কিন্তু সেই ডিফারেন্সটা কেমন এই বন্টন ব্যবস্থাতে আস্তে আস্তে করে বলছি। তো সেই জন্য বাবা বলছেন যে এই কথাটা বলে কেউ পার পেরে যেন না যায় যে ডিফারেন্সটা থাকতেই হবে, সেই জন্যই আমরা শোষণ করছি, মানে ধনীরা টাকা বাড়িয়ে যাচ্ছে আর গরিব গরিব থেকে যাচ্ছে, মানে এই লজিকটা এখানে টিকবে। বাবা বলছেন পৃথিবীতে ইকুয়াল শুধু একটা জায়গা, সেটা কোথায়, এই পৃথিবীতে না সৃষ্ট জগতে ইকুয়ালটা একটা জায়গায়। বাবা বলছেন যে যখন সৃষ্টিটা শুরু হচ্ছে, সৃষ্টির শুরুতেই থাকছে ইকুয়াল, তারপরে কার্ভেচার আসছে, তাই না? সৃষ্টি যখন হচ্ছে তখন ইকুয়াল আছে, ফোর্সটা যেই বেরোচ্ছে তারপরে কি হচ্ছে কার্ভেচার আসছে বা ডিফারেন্সটা তৈরি হচ্ছে। সেটা বাবা এখানে একটা শব্দ বলেছেন প্রবচনের মধ্যে, বাবা বলছেন সৃষ্টির শুরুতে থাকছে ওটা ইকুয়াল, তারপরে কার্ভেচার আসতে শুরু করছে। ফলে পৃথিবীতে ইকুয়াল বলে কিছু নেই, সৃষ্টির শুরুতে ইকুয়াল আছে, তারপরে মানে স্টার্টিং এতে ইকুয়ালটা আছে।
আচ্ছা, মানে বাবার কতগুলো মেন পয়েন্ট এখানে আমি বলে গেলাম আর কি আপনাদের। আচ্ছা, এইবারে আমরা আসছি যে এই যে ডিস্ট্রিবিউশনটা হবে সেটা কি বললাম না, সর্বনিম্ন মানবর্ধনম সমাজ জীবন, সরি যুগস্য সর্বনিম্ন। তো যুগটা কিরকম না, যুগটা ডিপেন্ড করছে কয়েকটা জিনিসের উপরে। একটা হচ্ছে টাইম, প্লেস, পারসন, শুধু নয়, আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করছে যুগটা। সেটা কি না, মিনিমাম গ্যারান্টিটা ধরুন একটা সময় ছিল মানুষ বাকল পরে থাকতো। বাকল পরে থাকতো, হ্যাঁ, প্রথমে কিসের বাকল পরতো? পশুর চামড়া, তারপরে গাছের ছাল নিচ্ছে, এইগুলো করছে। তো এই যে বাকল পরা করতে শুরু করলো, মানুষ কি এখন বাকল করছে? কেন করছে? তো বলছে যে ওই জন্য বললো যুগটা কিরকম না, একটা যুগ থেকে আরেকটা যুগের মধ্যে অনেকগুলো জিনিস ঘটে যায়। তার মধ্যে একটা কি আছে? ইনভেনশন। দেখেন ওই যে বললো ইনভেনশন, আবিষ্কার হয়, নতুন নতুন আবিষ্কার, তাই না? আবিষ্কার। তো আবিষ্কারের উপরে এজটা ঠিক হচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি রিসার্চ, একটা বহু জিনিসের উপর রিসার্চ হচ্ছে। কাপড়টা ফাইন থেকে ফাইন হবে, অমুকটা অমুক থেকে অমুক হবে, এই যে রিসার্চ হচ্ছে, এই রিসার্চের উপরে ডিমান্ডটা বাড়তে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে যুগস্য। কথাটা ক্লিয়ার কি ক্লিয়ার? যুগটাকে বেজন বাবা শব্দ বলছে। দেব কি বলছি? যুগস্য সর্বনিম্ন। সর্বনিম্নটা কি? সর্বনিম্নটা কি না, মিনিমাম। মিনিমামটা কি রকম? বাবা বলছেন এটাও পাল্টে যাচ্ছে। কি রকম? বাবা বলছেন একটা সময় মানুষের মিনিমামটা কি ছিল না, মিনিমাম মানুষ পায়ে হেঁটে চলতো। ধরো ধরো এখন পায়ে হেঁটে যাবে? এই টোটো, টোটো যাবো, মানে পায়ে আর কেউ হাঁটে না। টোটো মানে মানে এইটুকু যাবে টোটো, ঠিক কি ঠিক না? তো তো মানুষ কি হলো না, মানুষ পায়ে হাঁটতো, সেটা মানুষের চলে যাচ্ছে। মানুষ কি করছে? তাহলে যুগস্য যে সর্বনিম্নটা ওটা চেঞ্জ হয়ে গেল। সেখান থেকে মানুষ কি হলো, গরু গাড়ি এলো, সাইকেল আসছে, মোটরসাইকেল আসছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে সর্বনিম্নটা ভাবছেন একটা সময় মানুষের সর্বনিম্নটা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই পাঁচটা। ভালো করে মনে রাখুন। ভাবছেন প্রথমটা হচ্ছে পাঁচটা জিনিস আসবে, কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই পাঁচটা তখন ছটা হতে পারে, সাতটা হতে পারে। সর্বনিম্নটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। এখন যখন মোবাইল মানুষের মিনিমাম গ্যারান্টির মধ্যে এখন ওই যে ঠিকই বলেছে, মোবাইল এসে গেছে। একটা মানে সে ইয়ে লেবার যে আছে সেও মোবাইলে এরকম করে হাঁটাচ্ছে, হ্যাঁ তাই না? সবার মোবাইল এসে গেছে। ছোট বাচ্চার মোবাইল তো এগুলো মিনিমাম বাবা সেটা লিখেছেন যে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই যে সর্বনিম্ন মানটা, যেটা সর্বনিম্ন যেটা বলা হচ্ছে, এই সর্বনিম্নটা পাল্টা যাবে, অর্থাৎ মিনিমামটা পাল্টা। তাহলে কি বললাম? যুগস্য সর্বনিম্ন মানবর্ধন, সর্বনিম্ন মানটা বাড়বে। এই সর্বনিম্ন মানটা আবার কিরকম বাড়বে না, বাবা বলছেন যে দেখো এই যে যুগের এটা কিরকম, এই যে সর্বনিম্ন মানটা কিরকম, বাবা বলছেন সবার জন্য এক হবে না, ইকুয়াল হবে না। কিরকম? কেন? বাবা বলছেন ঠান্ডার দেশে আর গরমের দেশে কাপড় এক হবে, খাওয়া দাওয়া এক হবে হবে, আলাদা হয়ে গেল। তাহলে সর্বনিম্ন মানটা পাল্টে গেল, একই সময় একই যুগে যেরকম হয়ে গেছে। বাবা বইতে লিখছেন না যে ঠান্ডার দেশে রাজস্বিক খাদ্যটা সাত্বিক হয়ে যাচ্ছে, আছে না? অর্থাৎ গরমে ঠান্ডার জন্য। তো এই যে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্বনিম্ন মানটা বা একই যুগে সর্বনিম্ন মানটা পাল্টাবে, এটা খেয়াল রাখ। অনেকে ধারণা আছে সব এক এরকম নয়। আরেকটা জিনিস, এই পয়েন্টগুলো লিখুন, কিন্তু আরেকটা জিনিস ভাবতে হবে, এই যে সর্বনিম্ন মানটা, এই সর্বনিম্ন মানটা কিরকম হবে? বাবা বলছেন যে দেখো মানুষের যে চাহিদা অনুযায়ী সর্বনিম্ন মানটা আসবে। ভালো করে বুঝুন, চাহিদা বলতে সে চাইছে ভাত, আপনি বলছেন রুটি, সে নেবে, সে রিয়েক্ট করবে,
তাই না? তো বলছে যে মানুষের চাহিদা অনুযায়ী, কিন্তু একটা বড় প্রশ্ন হচ্ছে মানুষের চাহিদা এইটুকু না এতটা, অনন্ত চাহিদা। এই যে অনন্ত চাহিদা মানুষ ফুলফিল করতে পারবে? মিনিমাম গ্যারান্টি দিয়ে ফুলফিল করানো যাবে? যাবে না। তাহলে কি হবে? তাহলে এই যে চাহিদা, অনন্ত চাহিদাটাকে ফুলফিল করার জন্য কি কি করবে তাহলে? না জোরে কর। জানালা না, 4টে বাজে না, জোরে বললে পাঁচটা দুঘন্টা হয়ে গেছে। রে, আমি তো বুঝতে আপনার গাড়িও শুনছেন কি? আচ্ছা এই প্রধান তো শেষ করে দেবো না, 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 5 মিনিটে ক্লাস শেষ হবে। এই তো এখন সবে দাঁড়িয়েছে। আবার আবার একটু পরে। হ্যাঁ, আবার 2 ঘন্টা পরে করান। না, আমার আপত্তি নেই। আমরা করবো এটা শেষ করবো। ক্লাসটা আসলে তো মানে দাদা, আমি আগে বললাম না লম্বা দাদা, ক্লাস। এটা শেষ করবো। ইন্টারেস্টিং। এই কি করা যাবে বলো? না, না, শেষ হবে। 15 মিনিটে হয়ে যাবে। এখন না, এখন না, এর পরে। না, আমি একটা কথা বলবো। না, না, এই, একবারে শেষ হোক, একবারে। একটা flow আছে। এই আসতে রে বাবা, এই সময় নষ্ট। আধা ঘন্টা সময় দিন আমাকে। আধা ঘন্টা সবাই বসুন, একটু ধৈর্য ধরে। আমি শেষ করে দিই আধা ঘন্টা। ঠিক আছে? দাদা ধ্বজা বন্দনা তো আপনি করে নিন, ক্লাসটা করে নিন। কে ধরো বলে টাইমটা অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ আপনি করে নিন আধা ঘন্টা। তাড়াতাড়ি করছি। আচ্ছা, আচ্ছা, দিদি, দিদি, একবার আজকে কথা বলে এক মিনিট ব্রেক। জিজ্ঞাস করেন তাড়াতাড়ি। একটা কাজ আছে, ওটা কথা বলতে কিছু বলছো? না, 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 ও কতটা সন্ধ্যা খাবে না জানলেও বলে। ওই 4:30টার সময় উদিতানন্দ দাকে একটা কথা বলতে হতো, ওটা আর ঠিক আছে, আপনি একদিন জিজ্ঞাস করেন না কে খাবে। কেউ কি বলে আসুন না? না, না, এখানে জিজ্ঞেস করে ওখানে বলবো। বাবা, এটা তো আপনি বলছেন। হ্যাঁ আচ্ছা, আপনারা সন্ধ্যায়